সকালে সূর্য আকাশে দাপটে ভঙ্গিতে বিরাজ করছিল, নিজের তেজের মহিমায় অতিষ্ঠ করে তুলছিল সবাইকে। হঠাৎ সূর্যে হঠাৎ সূর্য মেঘের আড়ালে ঢেকে গেল, আর তখন থেকেই মেঘ ডেকে উঠছে একটু পরপর। মেঘের বিরাট গর্জনের সাথে বিদ্যুৎ সংযোগও ছুটেছে অনেক আগে। তাই বৃষ্টির আগে ঠান্ডা বাতাস নিজের ভেতর সরবরাহের জন্য নুসরাত একটু বাড়ির বাহিরে বেরিয়ে এসেছে। দুহাত প্যান্টের পকেটে ঢুকিয়ে এদিক সেদিক চোখ বুলাচ্ছিল। তখনই মুখের সামনে বিরাট এক ছায়ার উৎপত্তি ঘটল। এত বড় ছায়ার উৎপত্তি কোথা থেকে হলো দেখার জন্য নুসরাত চোখ সামনে ঘোরাতেই সাদা পাঞ্জাবি পরিহিত সুঠাম দেহের নাহিয়ানের সাথে চোখাচোখি হলো। নাহিয়ানের দিকে নুসরাত চোখ উল্টে তাকাতেই নাহিয়ান নিজস্ব ভঙ্গিমায় ভরাট স্বরে বলে ওঠে, নাহিয়ান আবরার পূর্ব। নুসরাত নাহিয়ানকে পাশ কাটাতে কাটাতে বিরক্তির স্বরে বলে ওঠে, আপনি পূর্ব হন আর পশ্চিম হন, তাতে আমার কি? সাইডে হাঁটেন। নাহিয়ান মাথা নাড়ায় দুপাশে। পুরুষালী আবারও সেই শক্ত ভরাট কণ্ঠে বলে ওঠে, নট পশ্চিম, অনলি পূর্ব। নুসরাত তেরছা কণ্ঠে বলে, ওই তো একই হলো, পশ্চিম পূর্ব। নাহিয়ানের সাথে আসা তৌফ আর লেভিন সামনে মাথা উঁচু করে থাকা এক দালানের পেছনে দাঁড়িয়ে হিহি করে হেসে উঠল। লেভিন মুখ বন্ধ করার ইশারা করে বলল, ভাই জানলে একদম হে হে বের করে হয়ে যাবে। তৌফ নিজের মুখ বন্ধ করে নিল। অতঃপর আবারও নিজের দন্ত কপাটি বের করে বলে, ভাইয়ের নামের মায়ের বাপ করে দিচ্ছে এই মাইয়া। লেভিন শুধরে দিয়ে বলে উঠল, মাইয়া নয় ভাবি বল, আর একবার মাইয়া বললে বাইরে বলে তোর উল্টা করে ঝুলে রাখবো। নাহিয়ান নুসরাতের তেরা জবাবে ঠোঁট টিপল। নিজের সাদা পাঞ্জাবির ভাঁজ টেনে ঠিক করে জিজ্ঞাসা করল। ভালো আছেন? নুসরাত ভ্রুযুগল কুচকে নিল। অবিলম্বে বলে উঠল, আপনাকে কেন আমি বলতে যাব আমি ভালো আছি না খারাপ আছি? আপনি কে ভাই? নাহিয়ান দু হাত বুকে আড়াআড়ি বেঁধে নুসরাতের দিকে সরাসরি তাকায়। মোলায়েম কণ্ঠে বলার চেষ্টা করে, ভাই নয়, কিন্তু নিজের তথাকথিত সেই গম্ভীর আওয়াজে বেরিয়ে আসে, ভাই নয়, অনলি নাহিয়ান আবরার পূর্ব। হ্যাঁ হ্যাঁ জানি, নাহিয়ান আবরার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। নুসরাত ফরফর করে নাহিয়ানের নামের বিনাশ ঘটিয়ে মুখে জিপার টানে। তারপর এদিক সেদিক উকিঝুঁকি মেরে কিছু একটা দেখতে থাকে। পালোয়ানের মতো লম্বা দেহে নাহিয়ানকে ভেদ করে নুসরাতের দৃষ্টি ওপাশে পৌঁছালো না, তাই বিরক্তির স্বরে বলে, আপনার বাড়ি নেই? মানুষের বাড়ির সামনে পালোয়ানের মতো এসে দাঁড়িয়ে আছেন কেন ভাই? বিদায় হন, নিজের বাড়িতে হাওলা দিন। নাহিয়ান থতমত খেয়ে নিজের দিকে আঙ্গুল তুলে ইশারা করে জিজ্ঞাসা করে। আমি? নুসরাত মুখ বাঁকায়, ব্যঙ্গাত্মক কণ্ঠে বলে, না, আপনার ওই চেলাগুলোকে বলছি। নাহিয়ান গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করল। কোথায় চালা? নুসরাত হাত তুলে বিপরীত রাস্তার দিকে তাক করে দেখায় নাহিয়ানের চেলাদের। বিরক্তিতে মুখের অবস্থা করুণ করে বলে ওঠে, যেগুলোকে সাথে নিয়ে এসে মানুষের বাড়ির পেছনে চোরের মতো লুকিয়ে থাকার আদেশ দিয়েছেন, ওইগুলোকে বলছি। লেভিন আর তৌফ নিজেদের দিকে হাতের ইশারা দেখে কাচুমাচু মুখ করে অন্য রাস্তা দিয়ে পালালো। বেঁচে থাকলে আবারও লুকিয়ে ভাইয়ের অপমান দেখা যাবে। এখন পালানোই শ্রেয় মনে হলো নিজেদের কাছে। আজ ভাই জ্ঞান ভিক্ষা দিলেই হবে। বেঁচে থাকলে পরের কথা পরে ভাবা যাবে। তৌফ আর লেভিনকে বাচ্চাদের মতো দৌড়ে পালাতে দেখে নাহিয়ান কপালে হাত দিয়ে টিপল। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল শব্দ করে। এর মধ্যে হাতে স্পর্শ পেল মেয়েলি হাতের। মেয়েলি লম্বা লম্বা আঙ্গুল দ্বারা নুসরাত নাহিয়ানের বলিষ্ঠ হাতকে হালকা হাতে ধাক্কা দিতে দিতে বাড়ির সামনের গেট থেকে সরিয়ে দিয়ে জিজ্ঞাসা করল, নাহিয়ান আবরার পূর্ব, এম আই রাইট? নাহিয়ান কিছু বলতে নিবে নুসরাত ঠোঁটে তর্জনী আঙ্গুল চেপে চুপ দেখালো। ঠোঁটে মেকি হাসি ঝুলিয়ে বলে উঠল, তো পূর্ব, আপনি সোজা পূর্ব দিকে চলে যান। সামনের রাস্তার দিকে হাত দিয়ে দেখালো নুসরাত নাহিয়ানকে চলে যাওয়ার জন্য। নাহিয়ান কথা বাড়ালো না। নিজের টু ব্লক করে কাটা চুল চোখের সামনে থেকে হাত দিয়ে সরিয়ে দিয়ে বলে ওঠে, আবারও দেখা হওয়ার অপেক্ষায় রইলাম। নুসরাত ভ্রুক্ষেপীন কণ্ঠে জিজ্ঞাসা করল, আবারও দেখা হবে তার নিশ্চয়তা কোথায়? নাহিয়ান ঠোঁট বেঁকিয়ে হাসল। উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। ক্লিন শেপ করা থুতনিতে হাত বোলাতে বোলাতে চওড়া কাঁধ ঘুরিয়ে পেছনে অবাক নুসরাতকে ফেলে শক্ত ভঙ্গিমায় হেঁটে চলে যায় সামনের দিকে। প্রত্যেক বুধবারে নাসির মঞ্জিলের লাইব্রেরির রুমে গোপন বৈঠক বসে। বড় কাঠের তৈরি চেয়ারখানায় সামনে বসে থাকেন নাসির সাহেব। তাদের মাঝে ব্যবধান হিসেবে থাকে একটা কাচের রিডিং টেবিল। টেবিলের ডান পাশে ইসরাত ও বাঁ পাশে নুসরাত। এই সময় বাপ মেয়েদের কেউ বিরক্ত করলে তাকে পেতে হয় কঠিন শাস্তি। তাই দোতলার দিকে একটা কাকপক্ষী গিয়ে পা ফেলে না। নিরিবিলি পরিবেশে বসে বাপ মেয়ে মিলে নিজেদের উল্টাপাল্টা আলোচনা সমাপ্তি দেয়। পরে নাজমিন বেগমকে বলে এটা নাকি তাদের নিজস্ব গোপন বৈঠক। আজও সেই বৈঠক বসেছে। গত আধা ঘন্টা যাবৎ চলছে আলোচনা, তবুও শেষ হয়নি গোপন বৈঠক। এখনো চলছে আর চলতেই আছে। সময় গড়ায় তবুও গোপন বৈঠকে শেষ হয় না। ড্রয়িং রুমে বসা নাজমিন বেগম দোতলার বন্ধ দরজার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন।
নাজমিন বেগমের পাশে বসে থাকা মম চুপচাপ তখন থেকে লক্ষ্য করছে এসব। হঠাৎ তার আগ্রহী কণ্ঠ ভেসে আসে নাজমিন বেগমের কানে, এসে জিজ্ঞাসা করছে, মামনি, কি এমন গুরুত্বপূর্ণ আলোচনা হয় প্রত্যেক বুধবারে? প্রত্যেক আলোচনায় তো আধা ঘন্টার ভেতরে শেষ হয়ে যায়, আজ কেন তো সময় লাগছে? নাজমিন বেগম মমর চুলে বেনি করে দিতে দিতে বললেন, যা, নিজে গিয়ে কান লাগিয়ে শুনে আয়, কি এমন বিশেষ গোপন আলোচনা হচ্ছে। নাজমিন বেগমের খ্যাপা কণ্ঠে মম ঠোঁট চেপে বন্ধ করে নেয়। কিছুক্ষণ বসে থাকে, আবারও সঠিক সময়ে প্রশ্নটা করার অপেক্ষায়। নাজমিন বেগমের কথা শুনে বোঝা যাচ্ছে মেজাজ খিচে আছে ভয়ঙ্কর রকমভাবে, যার পুরো কৃতিত্ব যায় নুসরাত আর নাসির সাহেবের উপর। কিয়ৎকাল কাটার পর মম আবারও মিনতি স্বরে জানতে চেয়ে জিজ্ঞাসা করে, বলো না মামনি, কি এমন গুরুত্বপূর্ণ আলোচনা হয়? নাজমিন বেগম তিক্ত বিরক্ত কণ্ঠে বলেন, আর বলিস না, দুনিয়ার সব আজগুবি কথা বাপ মেয়ে মিলে জোড়া লাগায় ওখানে বসে। গরু আকাশে উড়ানোর মতো গোপন বৈঠক হয়। মানে? মম বুঝতে না পেরে কপালে সামান্য ভাঁজ ফেলে জিজ্ঞাসা করলো। নাজমিন বেগম পাংশুটে বর্ণের মুখ বানিয়ে ক্ষুব্ধ কণ্ঠে বলেন, নামে গোপন বৈঠক, কাজে কিছু নেই। শুনবি? শুনলে আয়, কান খাড়া করলেই গোপন বৈঠকের নমুনা দেখবি। মম আর নাজমিন বেগম ধীরে ধীরে পা ফেলে দোতলায় উঠলেন। লাইব্রেরি রুমের সামনে লাগানো কাঠের দরজার বাহিরে দাঁড়িয়ে কান খাড়া করতে কানে ভেসে আসলো নুসরাত আর নাসির সাহেবের তর্ক বিতর্ক, যা কান দরজায় না লাগিয়ে বাহির দাঁড়িয়ে থেকে শোনা যাচ্ছে। মম এতক্ষণে নাজমিন বেগমের কথার মানে বুঝলো, ফিসফিস করে বলল, মামনি, সব কিছু তো স্পষ্ট শোনা যায় বাহির থেকে, তাহলে এ আবার কিসের গোপন বৈঠক? মমর কথায় নাজমিন বেগম হাসলেন, অতিষ্ঠ কণ্ঠে বললেন, এই হলো ওদের মতো তার ছেড়াদের গোপন বৈঠক। নাজমিন বেগম আবারও কষ্টে ভরা কাতর কণ্ঠে আওড়ালেন, আমি বলেই সংসার করছি এই পাগলদের। অন্য কেউ হলে মুখের উপর ঝাঁটা পেটা করে বিদেয় হতো এতদিনে। নাজমিন বেগমের দুঃখে ভরা কথা শুনে মম সান্ত্বনার হাত বাড়িয়ে দেয়, মৃদু কণ্ঠে সান্ত্বনা দিয়ে বলে ওঠে, সব ঠিক হয়ে যাবে। নাসির মঞ্জিলে যে গোপন বৈঠক হয় তার একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। আজ সেই সময়সীমার ঊর্ধ্বে চলে গেল গোপন বৈঠক চলমান। নাসির সাহেব নিজের চোখের ছোট লেন্সে চশমা খুলে রাখেন টেবিলের উপর। দুহাত কাছের টেবিলে রাখতে রাখতে জিজ্ঞাসা করলেন নুসরাতকে, জাইনের হঠাৎ বিয়ের প্রস্তাব দেওয়ার মানে কি? উদ্দেশ্য কি হতে পারে? তুমি বুঝতে পারছো আব্বা? নুসরাত দুপাশে মাথা নাড়ালো, সে জানে না বলে। ইশরাতের দিকে চোখ ফিরাতে দেখলেন ইশরাত ঝিমোচ্ছে, তার কোনো মাথা ব্যথা নেই এসবে। মাথা ব্যথা থাকবে কি করে? কোনো কথা বলতে গেলেই তার গুণধর বাপ বোন মিলে তার মুখে কুলু পেটে বসে থাকতে বলেন। না কি বুঝবে না হেলাল সাহেব আর জাইনের রাজনীতি? ইশরাতের ঝিমনির মধ্যে নাসির সাহেব আবারও গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, হতে পারে এটা তাদের কোনো চক্র, ইসরাতকে, আমাকে আর তোমাকে দাবিয়ে রাখার জন্য। নুসরাত শাহ জানালো নাসির সাহেবের কথায় এটা কোনো চক্র হতে পারে তাদের ফাঁসানোর জন্য। ইশরাত ঝিমিয়ে ঝিমিয়ে কিছু বলতে নিবে, নাসির সাহেব বললেন, তুমি ছোট মানুষ, কথা বলো না, চুপ করে বসে থাকো। ইশরাত আবারও চুপসে গেল, চুপসানো মুখ নিয়ে গাল ফুলিয়ে বসে রইল ভেতরে ভেতরে। নুসরাত এক পা তুলে চেয়ারে বসলো, থুতনি হাঁটুতে ঠেকিয়ে বলল, সহমত আব্বা। আপনার বড় ভাইয়ের প্ল্যানের কোনো অংশ হতে পারে ইসরাত আমাকে আর আপনাকে ফাঁসানোর জন্য। জাইনকে হয়তো উনি ইসরাতের পেছনে লেলিয়ে দিয়েছেন। ইশরাত এবার নাসির সাহেবের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে ঝটপট বলে উঠল, জাইন কি কুকুর যে ওনাকে লেলিয়ে দিবেন? নুসরাত আর নাসির সাহেব উপর নিচ মাথা নাড়ালেন, তারপর বাপ মেয়ের টনক নড়ল ইশরাতের চোখ রাঙানো দেখে। নিজেদের ভুল শুধরে নিয়ে আবারও দুপাশে মাথা নাড়ালেন না ভঙ্গিতে। নুসরাত বিশেষজ্ঞের ন্যায় থুতনিতে এক হাত রেখে অন্য হাত নাড়িয়ে ভাষণের মতো করে বলল, ইসরাত, তুই অবুঝ, তুই আসলে বুঝতে পারছিস না। আবার বড় ভাই আমাদের নিচের দিকে দাবানোর জন্য জাইন শালা, দুলা ভাইকে তোর পেছনে লাগিয়ে দিয়েছেন। তুই আসলে তাদের চক্রান্ত বুঝতে পারছিস না। এটা হতে পারে খুবই বড় সড়ো জান নেয়া চক্রান্ত। নাসির সাহেব নুসরাতের কথায় সহমত পোষণ করলেন। নুসরাত একটু শ্বাস ফেলে নিয়ে আবারও বলল, তুই আমাদের বড় মানুষের মতো কথা বলিস না তো, শুধু বসে বসে শোন আর বোঝার চেষ্টা কর আমরা তোকে কি বোঝানোর চেষ্টা করছি আর কি দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি। নাসির সাহেব নুসরাতের কথা অবিলম্বে সহমত পোষণ করে বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি বাচ্চা রয়েছো, তাই চুপ করে বসে থাকো বাচ্চাদের ন্যায় আম্মা। হয়তোবা বড় ভাই জাইন আর ইসরাতের বিয়ের পর ইসরাত আর জাইনের ডিভোর্সের ভয় দেখাতে পারেন আমাদের। আমার সম্পত্তিতে ও হস্তক্ষেপ করতে পারেন। নুসরাত বলে উঠে, আব্বা, তুমি তো একদম ঠিক জায়গায় ঢিল মেরেছ। আমিও এরকম কিছুই ভাবছিলাম। আমাদের বদনাম করার চেষ্টা করতে পারেন, আবার আমাদের সম্পত্তিও ছিনিয়ে নিতে চাইবেন না।
তার কি কোনো নিশ্চয়তা আছে? একদমই নেই। উনি যে এরকম মানুষ, সম্পত্তি ছিনিয়ে নিতেই পারেন। বাপ মেয়ে দুজনের দিকে তাকিয়ে মাথা নাড়ালো। ইশরাত অতিষ্ঠ হয়ে কিছু বলতে নিবে নাসির সাহেব আর নুসরাত একসাথে বলে উঠল। চুপ, একদম চুপ। নুসরাত ঠোঁটে আঙ্গুল চেপে দেখালো ইশরাতকে চুপ থাকতে। ইশরাত তবুও কিছু বলার জন্য ঠোঁট ফাঁক করতে নুসরাত বলে ওঠে। মানে তোর জীবন মরণের প্রশ্ন, তুই চুপ থাক, আমি আর আব্বা বুঝে নেব। নাসির সাহেব মাথা ঝাঁকিয়ে বাচ্চাদের ন্যায় বলে উঠলেন। একদম ঠিক। ইরশাদকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে অনেক সময় আলোচনা হলো জাইনের কথা নিয়ে। দীর্ঘ 2 ঘন্টার আলোচনা শেষে এই সিদ্ধান্তে পৌঁছালেন নাসির সাহেব আর নুসরাত, জাইন কোনো চক্রান্ত করছে আর চক্রান্তে কোনোভাবেই জাইনকে বিজয়ী হতে দেওয়া যাবে না। তাই তারাও এই বিষয়ে একটা দ্রুত পদক্ষেপ নিবে। পদক্ষেপ কী নিবে সেটা ভাবতে লাগলেন, আর তা ভাবতে ভাবতে তাদের মাথা হ্যাং হয়ে গেল। ইশরাত স্থির দৃষ্টিতে তাকিয়ে বাপ আর বোনকে লক্ষ্য করছে তখন থেকে। মুখে কুলু পেটে বসে আছে চুপচাপ। 2 ঘন্টা যাবৎ এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে থাকতে ইশরাতের কোমর অসাড় হয়ে গেছে। ঠোঁটে বিতৃষ্ণা হাসি ঝুলিয়ে নিয়ে এক মুহূর্ত বিলম্ব না করে উঠে দাঁড়ালো এবং শান্ত গলায় বলল। আপনাদের আলোচনা শেষ হলে আমি কি যেতে পারি? শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত পৌঁছালেন তা সম্পর্কে আমাকে জানাইন। ইশরাত চেয়ার ঠেলে বের হওয়ার আগে নুসরাত ধমকে ইশরাতকে নিজের জায়গায় বসিয়ে দিল। কটমট কণ্ঠে আদেশ দিয়ে বলল। চুপচাপ বস। এখনো আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি, আর তুই কিনা ড্যাং ড্যাং করে নেচে চলে যাচ্ছিস। আর এক পা এখান থেকে নড়লে আব্বা আর আমি তোর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির ব্যবস্থা নিব। ইশরাত অতিষ্ঠ ভঙ্গিতে নিজের জায়গায় আবারও ধূপ করে বসে যায়। নুসরাত নড়ে চড়ে বসে এবার আসল কথায় আসে। গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করে নেয়, ঠোঁটের কোণে মিষ্টতা এনে বলে ওঠে। আব্বা, আপনি চাইলেই জাইন শালার সাথে ইসরাতের বিয়ে দিতেই পারেন। জাইন ভাই এমনিতে ভালো আছেন, ওনার কাছ থেকে কোনো খারাপ ভাইব আমি পাইনি, আর ওনার অনেকগুলো কার্ডও আছে। নুসরাতকে ভিন্ন সুরে কথা বলতে দেখে নাসির সাহেব আর ইশরাত তড়াক করে তার দিকে তাকায়। তারা একটু হোঁচট বই কিছু নয়। নুসরাত বোকা হাসে দুজনকে এমন অস্বাভাবিকভাবে তাকে চোখ দিয়ে ঘুরে ঘুরে দেখা দেখে। নাসির সাহেব নুসরাতের এমন সুর পাল্টানো দেখে চট করে বুঝে ফেললেন কি হয়েছে। অক্ষি কঠোর ছোট ছোট করে নুসরাতের উদ্দেশ্যে কঠোর কণ্ঠে জিজ্ঞাসা করলেন। সুর পাল্টানোর মানে কি? ইশরাতও আগ্রহ নিয়ে হাঁ করে চেয়ে আছে। সেও জানতে চায় নুসরাতের এই পরিবর্তন কেন। দুজনের সরু দৃষ্টির তোপে পড়ে নুসরাত থতমত খেয়ে বলে ওঠে। এভাবে তাকানোর মানে কি? আমি চুরি করে ধরা পড়িনি যে দুজন এইভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছ আমায়। নাসির সাহেব চোয়াল শক্ত করে নিলেন, তীক্ষ্ণ কণ্ঠে নিরর্থক অভিমত পোষণ করে বলেন। ছেড়ে কাশো নুসরাত, কত টাকা পেয়েছো? নুসরাত ইতস্তত মুখভঙ্গি করে ক্ষীণ হেসো নাসির সাহেবকে ঘষা মাজা করতে যাবে। নাসির সাহেব কাঠখোট্টা কণ্ঠে বলেন। একদম অবুঝ সাজার চেষ্টা করো না, স্পষ্ট তোমার মুখে ভাসছে তুমি ঘুষ খেয়েছো। নুসরাত দাঁত বের করে হাসে। নাসির সাহেবের কথার উত্তর দেয়। আব্বা, আমি ঘুষ খাই না, আপনি জানেন তো। জাইন ভাই আমায় ভালোবেসে কিছু দিয়েছেন। নাসির সাহেব এক মুহূর্ত বিলম্ব না করে নুসরাতের কথার বিপরীতে ঠাট্টা করে জিজ্ঞাসা করলেন। কত টাকা দিয়েছেন তোমার জাইন ভাই তোমাকে? নুসরাত চোখ মুখ ঝাপটে প্রশস্ত হেসে বলে ওঠে। বেশি নয়, ওই তো 5,000 টাকা। আমি আবার কেউ ইচ্ছে করে টাকা দিলে না না করতে পারি না। জাইন ভাইয়ের কাছ থেকে আমি টাকা নিতে চাইছিলাম না, কিন্তু ভাই খারাপ মনে করতে পারে, তাই আর কি নিয়েছি আমি। ইশরাত আর নাসির সাহেব নুসরাতকে কিছুক্ষণ কর্মর চোখে অবলোকন করলেন। নুসরাত আবারও বোঝানোর স্বরে বলল। আব্বা, আমি বলি, জাইন ভাইয়ের সাথে ইসরাতের রেজিস্ট্রি করলে আমাদের শুধু বেনিফিট আর বেনিফিট। জাইন ভাইয়ের কাছ থেকে আমরা বিনামূল্যে সেবা পাবো। ইসরাতের সাথে বিয়ে হয়ে গেলে আমাকে আরও কিছু টাকা দিবেন জাইন ভাই, এই ওয়াদা করেছেন। নাসির সাহেব শুধালেন। তাহলে এইগুলো কি? নুসরাত অবিলম্বে উত্তর দিল। এগুলো অ্যাডভান্স দিয়েছেন, কাজ শেষে বাকিগুলো। নুসরাতের কথা ইশরাত আর নাসির সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। নুসরাত মৃদু স্বরে আওড়ায়। আপনারা চাইলে একটা শর্তনামা তৈরি করতে পারেন, তাহলে আর আপনার বড় ভাই ইসরাত আর জাইন ভাইয়ের ডিভোর্স দেওয়াতে পারবে না। আর আমার যতটুকু মনে হয়েছে জাইন ভাই কোনো অবস্থাতেই ইসরাতকে ডিভোর্স দিবেন না। আবার ভেবে দেখতে পারেন, প্রচুর বড়লোক সইবেটা জাইন ভাই। গোপন বৈঠক আরো কিছুক্ষণ চলল। ততক্ষণে সৈয়দ বাড়িতে এসে হাজির হয়েছে ইরহাম আর আহান। মামু আর নাজমিন বেগমের মতো তারাও এসে কান পাতল দরজার কাছে গোপন বৈঠকের অতি গুরুত্বপূর্ণ আলোচনা শোনার আশায়। রুম গুছিয়ে রাখছে ইশরাত। নুসরাত বিছানায় বসে বসে লিচু খাচ্ছে। মামু একপাশে বসে বই পড়ছে। নুসরাতের আরাম করে খাওয়ার ভিতর ব্যাঘাত ঘটিয়ে ইশরাত জিজ্ঞাসা করল। সেদিন তোর গালে ওরকম রক্তের দাগ পড়েছিল কেন? নুসরাত লিচু খাওয়া থামিয়ে নিষ্প্রভ চোখ তুলে ইশরাতের দিকে তাকার তখনই চোখাচোখি হয় ইশরাতের সাথে। কথার কোনো উত্তর না দিয়ে নুসরাত লিচু খেতে ব্যস্ত হবে ইশরাত বলে ওঠে। নুসরাত, বলবি তুই? নুসরাত দ্বিধাহীন কণ্ঠে বলে ওঠে। আরও থাপ্পড় মেরেছিল। ইশরাত আটকে উঠল। মামু এতক্ষণ বই পড়লেও ইশরাতের আর নুসরাতের কথায় নিজের মনোযোগ দিক থেকে সরিয়ে নিয়ে আসে।
মনোযোগী হয় নুসরাত আর ইশরাতের কথা। ইশরাত নুসরাতের দিকে এগিয়ে আসতে আসতে মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করলো, বিরক্ত করছিস তুই ভাইয়াকে? যেভাবে অমানুষের মতো মারলো তোকে। নুসরাত ভ্রুক্ষেপহীন কণ্ঠে বলে ওঠে, আমি কেন ওনাকে বিরক্ত করতে যাব? আমার কি খেয়ে দেয়ে কাজ নেই? থাপ্পড়ের কথা মনে করে নুসরাত ভেঙচি কাটলো আরুষকে। ইশরাত তীক্ষ্ণ চোখে এক পলক নুসরাতের দিকে চেয়ে নিয়ে প্রশ্ন ছুড়ে দেয়, তুই আবার প্রতিশোধ নেওয়ার চিন্তা করছিস? উল্টোপাল্টা কিছু করার চিন্তা করলে মাথা থেকে ছেড়ে ফেল। ইশরাতের কথা নুসরাত হেসে উড়িয়ে দেয়, আলগোছে কথার উত্তর না দিয়ে কাটিয়ে দেয়। ইশরাত নুসরাতের দিকে প্রশ্নাত্মক চোখে তাকিয়ে থাকলে নুসরাত কথা বলে না, সে অন্য কথা বলতে শুরু করে। শুনলাম আমি ব্রাহ্মণবাড়িয়া থাকতে নাকি সুফি খাতুন তোর জন্য নিজাম বুড়োর সম্বন্ধে নিয়ে এসেছিল। নুসরাতের কথায় মম সায় দেয়। কাউচে বই ওই রকম ফেলে রেখে দৌড়ে নেমে এসে নুসরাতের পাশ ঘেঁষে শুয়ে পড়ে ইশরাতের কথা শোনার জন্য। ইশরাতের দিকে প্রশ্নাতীত চোখে চাইলে ইশরাত হাসতে হাসতে ঢলে পড়ল বিছানায়। সেদিনকার কথা মনে করে নিজের হাসি সেরকম বহাল রেখে বলে ওঠে, আর বলিস না, নিজাম দাদু নাকি একদম তাগড়া সুঠামদেহী যুবক। দাদি এসব বলে নিয়ে গেলেন পাত্র দেখাতে আব্বুকে। আব্বু যখন দেখলেন পাত্র হিসেবে নিজাম দাদুকে দাদি আমার জন্য পছন্দ করেছে, তখন এমন রেগেমেগে আগুন হলেন, পারতেন যদি তাহলে দাদিকে রিভলভার দিয়ে শুট করতেন। রিভলভারের কথা শুনতে নুসরাত থুতনিতে হাত চেপে ধরে হাসলো। কুটিল হাসিতে বেঁকে গেল ঠোঁটের এক পাশ, বিড়বিড় করে আওড়ালো। রিভলভার? নুসরাতের এমন হাসি দেখে মম ইশরাতকে কাঁধ দিয়ে ধাক্কা দিল। ইশারায় দেখালো নুসরাতের ঠোঁট টিপে শয়তানের মতো হাসিটা। দুজন দুজনের দিকে তাকিয়ে ভ্রু বাঁকালো। দুজনের একজন বুঝতে পারল না হঠাৎ এমন হাসির মানেটা কি। ইশরাত কিছু বলতে নিলে নুসরাত বাধা দেয়, হাত তুলে ইশরাতের নিকট থেকে পরবর্তী কথা শোনার জন্য শুধায়। তারপর কি হলো? ইশরাত বলে ওঠে, তারপর আর কি, দাদিকে ভালো করে বকে দিয়েছেন। মনে হয় না এ জীবনে আর কোনো সম্বন্ধ নিয়ে এমুখ হবেন। নুসরাত ইশরাতের দিকে প্রশ্ন ছুড়ে দেয়, সুফি খাতুনের হাবভাব ভালো নয় রে ইসরাত। আমার কেন জানি মনে হয় নিজাম বুড়োর দিকে খারাপ নজর দিয়েছেন ওই মহিলা। মম নুসরাতের কথা একমত পোষণ করে। মমর নিচু গলার আওয়াজ ভেসে এলো, নানি নিজাম নানার কথা শুনলেই এরকম করে ওঠেন? লজ্জা পান মনে হয়। মমর কথা শেষ হতে ইশরাত চিৎকার করে ওঠে। তারপর আবারও মুখ চেপে ধরে নিজের কুণ্ঠিত হয়ে আসা কণ্ঠে হতচকিত গলায় মিয়ে গিয়ে বলে, আহান বলেছিল নিজাম দাদুর সাথে দাদির একটা সেট আপ করিয়ে দেওয়ার কথা। তখন দাদির মুখ কি যে লাজরাঙা হয়েছিল, তুই দেখলে জাস্ট স্পিচলেস হয়ে যেতি। লজ্জায় এক প্রকার কাচুমাচু হয়ে গিয়েছিলেন। নুসরাত এক পেশে ভ্রু বাঁকিয়ে বলে ওঠে, বুড়ির হাবভাব ভালো না, নিজাম বুড়োর দিকে কুনজর দিয়েছে মনে হয়। তাহলে তো একটু বাজিয়ে দেখাই যায় সুফি খাতুনকে। কি বলিস তোরা? ঠোঁটে হাসি ঝুলিয়ে তিন মাথা এক জায়গায় হতে নিবে তার আগেই আরো দু মাথা ঠেলে সেখানে ঢুকে গেল। মিচকে হাসি দিয়ে ইরহাম নুসরাতের কাছ ঘেঁষে বসলো আর আহান মমর কাছ ঘেঁষে বসলো। পাঁচ মাথা একত্রিত হতেই সবাই হেসে উঠল। আহান সবার দিকে চেয়ে ঠোঁট কামড়ে হেসে বলল, আমার কাছে একটা গ্রেট নিউজ আছে। পাঁচ মাথা একত্রিত থাকলো। তাদের গোলাকার হয়ে বসে থাকা বন্ধন ভাঙন ধরল না। আহানের দিকে প্রশ্নাত্মক চোখে তাকাতেই আহান বলল, নানি নিজাম দাদুর গাছ থেকে ফুল ছিঁড়ে এনে নিজের কানের পিঠে গুঁজেছিলেন, আর তা দেখে নিজাম দাদু পুরো আগুন হয়ে উঠেছিলেন। যখন জিজ্ঞেস করলেন ফুলগুলো কোথায় পেয়েছে, নানি নতুন বইয়ের মতো মুখে হাত দিয়ে লজ্জা পেয়ে হেসে উঠলেন। মৃদু কণ্ঠে নিজাম দাদুকে জিজ্ঞেস করলেন, কেমন লাগছে আমায়? আহানের নাটকীয় ভঙ্গিমায় কথা বলায় সবাই হেসে উঠল। আহান ধীরে ধীরে সব খুলে বলতে সবাই সবার দিকে চেয়ে ফিসফিস করে একসাথে বলে ওঠে, সামথিং ইজ ফিশি। সুফি খাতুন মাইট হ্যাভ ফলেন ইন লাভ উইথ নিজাম শিকদার। কথা শেষ করে সবাই ঠোঁট কামড়ে কুটিল হাসলো। তারপর সবাই মিলে পুরো রুম কাঁপিয়ে হেসে উঠল। বাইরে মৃদু বাতাস বইছে, সেই বাতাসে ভেজা মাটির গন্ধ। প্রথমে ফোটা কদম ফুলে সুবাস ভেসে আসছে। দুপুর 12টা। এই সময় শহরের কোলাহল ঢাকা পড়ে নিস্তব্ধতায়। এই বৃষ্টিময় দুপুরটা কেমন যেন কোলাহলহীন, নিস্তব্ধ, বিষণ্ণ। নাসির মঞ্জিলের সামনে দিয়ে হঠাৎ হঠাৎ চলে যাচ্ছে ক্রিঙ্কিং শব্দ তুলে রিক্সা। নাসির মঞ্জিলের গেটের দুপাশে ফুলের বাগান করা। ঠিক পাশেই সৈয়দ বাড়ি, আর সৈয়দ বাড়ির সামনে নিজাম শিকদারের বাড়ি। নাসির মঞ্জিল থেকে সৈয়দ বাড়ির দূরত্ব 2 মিনিটের। নাসির মঞ্জিলের সামনে খোলা জায়গায় কয়েকটা চেয়ার রাখা আছে। হয়তো আজ সকালে এখানে বসে নাসির সাহেব চা খেয়েছিলেন। নুসরাত পকেটে কালো রঙের কিছু একটা গুজে নেয়, হাঁটু সমান শার্টের হাতে গুটিয়ে নেয়। নিজের থেকে বড় সাইজের জিনিসগুলো পরতে সে একটু বেশি কমফোর্ট ফিল করে। তার সবচেয়ে বেশি পছন্দ হলো ইরহামের পরিহিত কাপড়গুলো। এইগুলো টেনে এনে
পরতে সে ভীষণ ভালোবাসে। পায়ে একজোড়া বড় সাইজের স্লিপার। এই জুতো জোড়াও ইরহামের। নুসরাত চোখে চশমা এঁটে আছে, মুখে গম্ভীরত্ব, কিন্তু ঠোঁটের কোণে বিরাজ করছে ক্ষুরো হাসি। ক্ষুরো হাসির কারণ উদ্ঘাটন করা মুশকিল। নুসরাত হাত পা ছড়িয়ে গিয়ে বসে পড়ল চেয়ারে, চোখ স্থির করে রাখা সৈয়দ বাড়ির গেটের দিকে। শীতকাল কাটার পর ম্যানমেরে শব্দে পুরোনো আমলে জং ধরা গেট খুলে গেল সৈয়দ বাড়ির। মাথা নিচু করে বের হয়ে আসলো আরশ। পায়ে নাইকের লোগো বিশিষ্ট স্লিপার, হাঁটু সমান 3/4 প্যান্ট, উপরে হুডি পরিহিত, হুডির ক্যাপ মাথায় টানা সবসময়ের ন্যায়। নুসরাত আরশকে দেখতে ভেতরে ভেতরে হাসলো। আরশ নুসরাতকে আরাম করে বসে থাকতে দেখে বড় বড় পা ফেলে এগিয়ে আসলো নুসরাতের দিকে। নুসরাত নড়ল না, চুপচাপ বসে দেখলো আরশের উজ্জ্বল শ্যামবর্ণের মুখখানা শক্ত করে এগিয়ে আসা তার দিকে। অধীর আগ্রহ নিয়ে নিষ্প্রভ দৃষ্টি স্থির রাখলো আরশের দিকে। ঠোঁটে মারাত্মক কুটিল হাসি লেগে আছে। আরশ নুসরাতের পাশে এসে ধূপ করে বসে পড়লো কথাবার্তাহীন। সূক্ষ্ম চোখ বুলালো ওভালাকৃতির মেয়েলি শ্যাম মুখে। ডান হাতের বুড়ি আঙ্গুল ও তর্জনী আঙ্গুল দ্বারা নুসরাতের গাল চেপে ধরে বা পাশে ডান পাশে ঘোরালো। নাকের কাছে নোজরিংটা ভালো করে লক্ষ্য করলো। তারপর পুরো মুখে আবারও নিজের কাঠখোট্টা হাত বুলালো। নুসরাত আরশের হাত সরিয়ে দেয় অনীহা নিয়ে নিজের মুখের উপর থেকে। আরশের দিকে সরাসরি তাকিয়ে চোখে চোখ রেখে নুসরাত বলে ওঠে, আপনার হাতের 13টা থাপ্পড় খেয়ে স্কিনের গ্লো একদম ফিকে হয়ে গিয়েছে, বুঝেছেন? মুখে ব্যথা 2 দিন ভরা ছিল। আমি একদম মুখ নাড়াতে পারিনি ঠিক মতো। চোখে নিচে ডার্ক সার্কেলও পড়েছে গভীরভাবে। তাই ভাবছি আবারও আগের মতো স্কিনের গ্লোনেস কিভাবে বাড়ানো যায়। নুসরাতের কথায় আরশ উত্তর দিল না। গম্ভীর মুখ বানিয়ে চুপচাপ নুসরাতের কথা শ্রবণ করলো। নুসরাত নিচের দিকে চোখ রেখে কুটিল হেসে নিল। তারপর এক মুহূর্ত বিলম্ব না করে ব্যঙ্গাত্মক গলায় বলে উঠল, আপনি কি জানেন স্বামীর বুকের বাঁ পাশের রক্ত দিয়ে ফেস মাস্ক তৈরি করে ফেসে ইউজ করলে স্কিনের গ্লো বৃদ্ধি পায়? তাই আমিও ভাবলাম আপনার রক্ত দিয়ে ফেস মাস্ক তৈরি করে ফেসে ইউজ করব। নুসরাতের কথায় আরশ চোখ ছোট ছোট করে নেয়, নড়ে চড়ে বসে নুসরাতের সামনে। নুসরাত নিজের পকেট থেকে নাসির সাহেবের লাইসেন্সপ্রাপ্ত রিভলভার বের করে ঠোঁট পাকিয়ে হাসলো। আরশও হাসলো নুসরাতের সাথে তাল মিলিয়ে। গম্ভীর মুখখানে ভয় বা দুশ্চিন্তার কোনো ছাপ নেই। পুরুষালী লম্বা লম্বা পাপড়ি দিয়ে ঘেরা চোখগুলো নুসরাতের মেয়েলেই চোখের মধ্যে স্থাপন করলো। বলিষ্ঠ হাত দ্বারা নুসরাতের চেয়ার একটানে নিজের সামনে নিয়ে আসলো। চোখে চোখ স্থির রেখে নির্বিকার ভঙ্গিমায় বলে উঠল, শুট। নুসরাত বাকশূন্য মুখে চুপচাপ বসে রয়। আরশ পুরুষালী পুরু ঠোঁট নাড়িয়ে আবারও আদেশ দিয়ে বলে, শুট মিসেস আরশ। আরশের কথা শেষ হতেই নুসরাত রিভলভার চেপে ধরে আরশের বুকের বাঁ পাশে ঠোঁটে হাসি ঝুলিয়ে রেখে আরশের চোখে চোখ রেখে নির্বিকার চিত্তে চেয়ে থাকে। আরশের চোখও তখনও স্থির নুসরাতের দিকে। তার প্রখর দৃষ্টি সূক্ষ্ম ধারালো। আরশ আবারও বলে ওঠে, দিস ইজ অ্যান অর্ডার মিসেস আরশ, পুল দ্য টার্গেট। আরশের কথা শেষ হতেই নুসরাত টিগারে চাপ দিল। উচ্চ শব্দে বের হয়ে আসলো গুলি। সেই গুলি আরশের পাঁজরের হাড় ভেদ করতে ঝরঝর করে রক্ত বের হয়ে আসলো বুকের চামড়ার উপর দিয়ে। আরশ ভ্রু দিয়ে ইশারা করে রক্তের দিকে, তারপর নিজের ভরাট স্বরে বলে, নিন আপনার রক্ত, আর একটু কষ্ট করে হসপিটালে ভর্তি করে দিন। আর এসে দেখবো আমার রক্ত দিয়ে ফেস মাস্ক তৈরি করে ফেজে ইউজ করার পর আপনার ফেজে কতটুকু গোলো এসেছে। নুসরাত হেসে উঠল। আরশও হেসে উঠল। দূরে দাঁড়িয়ে থাকা দালানের বারান্দায় দাঁড়ানো নিজাম শিকদার স্তব্ধ। এরা হাসে কেন? পাগল নাকি? গুলি কি আবার হাসে কে? এই ছেলের ব্যথা করছে না নাকি? নিজাম শিকদার হাঁ করে তাকিয়ে থাকেন। তখনও তারা স্বামী স্ত্রী হাসছে, একজন আরেকজনের সাথে তাল মিলিয়ে। আরশ প্রথম গরম নিঃশ্বাস ফেলে। যে শ্বাসের তোপে পড়ে সামনে বসে থাকে নুসরাত। নুসরাতের চেয়ার ধরে টেনে আরেকটু সামনে নিয়ে আসে। আরশ ধূপ করে নিজের মাথা ফেলে নুসরাতের কাঁধে। শ্বাস ফেলে নাক টেনে মেলি শরীরের ঘ্রাণ নাকে নেয়। নিজের থুতনি ঠেকায় নুসরাতের কাঁধে। ঘন ঘন শ্বাস ফেলে অন্তর্ভেদী চাহনি নিক্ষেপ করে। ফিসফিস করে নুসরাতের কানের কাছে আওড়ায়। আরশ নুসরাতের গায়ে ঢলে পড়তে পড়তে মৃদু কণ্ঠে আওড়ালো, দান্দাবাজ মহিলা, আগে আমাকে ডক্টরের কাছে নিয়ে যা। মরে গেলে জ্বালানোর জন্য আমার মতো আর কাউকে খুঁজে পাবে না। গাধে কোথাকার, আগে রক্ত স্টক করতে বসে গেছে। দক্ষিণে হাওয়া বইছে পরিবেশে। দুপুরে মিয়ে যাওয়া আলোর ছটা গড়িয়ে পড়ছে নাসির মঞ্জিলের ছাদে। কিছুটা আলো ইশরাতের বারান্দা হয়ে রুমে প্রবেশ করছে। মৃদুমন্দ বাতাসের তোড়ে দুলছে সাদা রঙের পর্দা। বারান্দার কাছের দরজাখানা ঠা করে রাখা। কালো রঙের খাঁজ কাটা টাইলসে আলোক ছটা পড়ায় চিকচিক করছে। রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো ইরহাম। পায়ের গতি অস্বাভাবিক। কিছু বলতে নিবে তার আগে নাকে এসে লাগলো আষ্টের কিছু গন্ধ। হাত দ্বারা নাক চেপে ধরে এগিয়ে আসলো মেঝেতে শুয়ে থাকা নুসরাতের দিকে। বিছানার এপাশ থেকে নুসরাতের পা দেখা যাচ্ছে শুধু। ইরহাম মুখ সামনের দিকে নিয়ে উকিঝুঁকি মারতে চোখে ভাসলো নুসরাতকে। আর তখনই মুখ দিয়ে বের হলো অতর্কিত চিৎকার। পেছন থেকে এসে ইশরাত হেসে ইরহামের পিঠে হাত ছোঁয়াতে ভয়ে চোখ মুখ খিচে লাফ মেরে বিছানার উপর উঠে গেল। সে জোরে জোরে চিৎকার করে পড়তে লাগলো, কুল আউজুবি রাবিনাস
ইয়া রাব্বুল আলামিন, আপনি এই ভূতনীদের রুহের মাগফিরাত দান করুন। বাকি কথা শেষ হওয়ার আগেই পা জ্বলে উঠল কারোর আকস্মিক হামলায়। পা চেপে ধরে এক চোখ খুলতে কটমট করে খেয়ে ফেলার মতো লুক দিল ইশরাত। ওড়না কোমরে বেঁধে হাতে ঝাড়ু উপরে তুলে তেড়ে আসলো ইরহামের দিকে। ইরহাম ভয়ে এক লাফে নিচে নেমে যেতেই নুসরাতের পায়ের সাথে পা বেজে উল্টে পড়ল নিচে। অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইশরাত যখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে, তখন ইরহাম পা চেপে ধরে আর্তনাদ করতে ব্যস্ত। ইরহামের কিছু বুঝে ওঠার আগেই নুসরাত নিজের চোখ থেকে শশার স্লাইস খুলে ইরহামের হা করা মুখের ভিতর ঢুকিয়ে দিল। ইরহামের চিৎকারও এক নিমিষে বন্ধ হয়ে গেল। শশা চিবুতে চিবুতে নুসরাতের দিকে এক পলক চেয়ে জিজ্ঞাসা করল, নাকে মরার মানুষের মতো তুলো ঢুকিয়ে রেখেছিস কেন? শেওড়া গাছের শাকচুনি লাগছে তোকে। ইশরাত ছিছি করে উঠল। বমি করার ভঙ্গি করে জিজ্ঞাসা করলো, তোর বমি আসছে না? ইরহাম আরাম করে শশা চিবিয়ে চিবিয়ে খেলো। তারপর ঢোক গিলে গলা ভিজিয়ে নিয়ে বিরস কণ্ঠে জিজ্ঞাসা করলো, বমি আসবে কেন? আমি কি গর্ভবতী মহিলা? ইরহাম দুহাত পেটের কাছে বেঁধে দুপাশে নাড়াতে নাড়াতে দেখালো। ইশরাত বিরক্তির মধ্যেও হেসে দিল। নুসরাত কথা বলল না। অপর চোখ থেকে শশা খুলে সেটাও ইরহামের মুখে ঢুকিয়ে দিল। তারপর দুহাত মাথার নিচে দিয়ে আবারও মেঝেতে শুয়ে পড়তে নিবে ইরহাম হাত বাড়িয়ে নুসরাতের গালে স্পর্শ করলো। মুখে ইউজ করা লাল তরল নাকের কাছে এনে নাক টেনে শুকতে কফি পাউডারে ঝাঁঝালো ঘ্রাণ, তার সাথে আষ্টে গন্ধ এসে লাগলো। ইরহাম সেসবে পাত্তা না দিয়ে নুসরাতকে উদ্দেশ্য করে বলল, আমাকেও লাগিয়ে দে। নুসরাত চোখ বুজে রেখে মৃদু গলায় শুধায়, কি লাগিয়ে দিব? ইরহাম নিজের চোয়াল হাতায় ঠোঁটে হাসি ঝুলিয়ে বলে ওঠে। মুখের ওসব। নুসরাত ইরহামকে নিজের পাশের জায়গায় শুয়ে পড়ার জন্য দেখায় হাত দিয়ে কয়েকবার ট্যাপ ট্যাপ করে। ইরহাম শুয়ে পড়তে তার নাকে দুখানা তুলো ঢুকিয়ে দিয়ে পুরো মুখে স্পেশাল ফেস মাস্কটা লাগিয়ে দিল। ইশরাত হাতে ঝাড়ু নিয়ে শুধু চুপচাপ দেখলো নুসরাত আর ইরহামের কাণ্ড কারখানা। তারপর ইরহামকে সূক্ষ্ম খোঁচা মেরে তার কথা তাকে ফিরিয়ে দিয়ে বলল, তোকে তো একদম শেওড়া গাছের শাকচুন্না লাগছে। নুসরাত ফরন কাটলো ইশরাতের কথায়। মুখ দিয়ে রকম একটা শব্দ বের করে বলল, শাকচুন্না ম্যান ভার্সন তুই বলেছিস, কিন্তু তুই জিন বললে সেটা আরো বেশি মানানসই হবে। ইরহামের বাচ্চাকে এখন তাল গাছে বসে থাকা জিন লাগছে। ইশরাত নুসরাতের সাথে কথা বলতে বলতে পাশে বসলো। কিছু একটা চিন্তা মাথায় খেলে যেতেই হাতে তুলে নিল নুসরাতের ফেস প্যাক। নাকের কাছে নিয়ে শুকলো। গন্ধটা কেমন যেন মনে প্রশ্ন জাগলো, কিসের গন্ধ এটা ঠিক ধরতে পারলো না। তবুও কিছুটা সন্দেহ নিয়ে এগিয়ে গেল বেডের দিকে। হেডবোর্ডের আশেপাশে চোখ বুলাতেই ডাস্টবিনের একপাশে লাল তরল জাতীয় কিছু পড়ে থাকতে দেখলো। হাতে তুলে নিয়ে কিছু জিজ্ঞাসা করতে নেবে তার আগে নুসরাত চোখ বন্ধ করে বলে উঠল, ওসব মুরগির রক্ত, স্পেশালি বিদেশি মুরগির বুকের ভেতর থেকে আমি বাংলাদেশে ইম্পোর্ট করেছি। নুসরাতের কথা ইশরাতে সন্দেহ কাটলো না। শিশির মুখ খুলে নাকের কাছে নিতে যাবে, চোখ ছোট ছোট হয়ে আসলো। নুসরাতকে কঠোর গলায় জিজ্ঞাসা করলো, কি মিশিয়েছিস রক্তে? নুসরাতের মাথায় কোনো শব্দগুচ্ছ আসলো না, তাই সালফিউরিক অ্যাসিডের সংকেত বলে ইশরাতকে কাটাতে চাইলো। মুখে বর্তমানে একটা অ্যাসিডের নাম আসলো আর তাই বলে দিল, H2SO4। আর ইনভেস্টিগেশন না করে পড়তে বস গিয়ে, তো নইলে ডিম পাবি, ডিম। ইরহাম নুসরাতের কথা কেটে দিয়ে পরেরটুকু সে পূরণ করে দিল। আর সেই ডিম অমলেট করে ইসরাত আপু আর জাইন ভাই খেয়ে নিবে, তাই না আপি? ইশরাত রাগী দৃষ্টিতে দুজনের দিকে তাকালো। নুসরাত আর ইরহাম থোড়ায় পাত্তা দিল নাকি। মেঝেতে গড়াগড়ি খেয়ে ইশরাতকে নিয়ে হাসলো। নাসির মঞ্জিলের সামনে দাঁড়িয়েছিল মম। নুসরাত তার পাশে দাঁড়িয়ে লাভঝাপ করছিল বান্দরের মতো। লাভঝাপ করছে বললে ভুল হবে। পাশের বাসার টসটসে ফলের দিকে লোভী চোখে চেয়ে কিভাবে চুরি করা যায় সেই ধান্দা করছে। মমকে তার পাশে বডিগার্ড হিসেবে দাঁড় করিয়ে রেখেছে যাতে কেউ আসলে তাকে ইনফর্ম করতে পারে। টসটসে ফলের দিকে চোখ স্থির রেখে নুসরাত জিহবা বের করে ঠোঁট ভিজিয়ে নিল। মমকে উদ্দেশ্য করে বলল, মমো রে, মন্টু শালারে বিয়ে করে নে, তাহলে মন্টু বেটার সব ফল গাছ আমার হয়ে যাবে। মম বিরক্তিতে চসূচক শব্দ করলো। সে জানতে উদ্গ্রীব মন্টুকে বিয়ে করলে তার লাভ কি, তাই মনের প্রশ্ন মুখে করলো, মন্টুকে বিয়ে করলে আমার লাভ? নুসরাত ভ্রুযুগল কুঞ্চিত করলো। জ্ঞানী ব্যক্তিদের ন্যায় হাত তুলে ভাষণ ছাড়লো, সজীবের মতো একটা বুড়ো শিশু প্রিপেয়ার্ড পাবি। কষ্ট করে বাচ্চা জন্ম দিয়ে তোর টাকা খরচ করতে হবে না। বাচ্চা বড় করতে গিয়ে চোখের নিচে ডার্ক সার্কেল পড়বে না। মন্টু তোর কথায় উঠবে বসবে, তুই নাচতে বলে 2 হাত উপরে তুলে ধিনতানা বলে নাচবে। আরও লাভ আছে, সজীব তোর মতো কচি মায়ের দেখাশোনা করবে। মন্টু তার পেট দুলিয়ে ঢিংঢাং করে হেলে দুলে পেটের নাচ দেখাবে, সাথে গান গাইবে, এসো হে আমার প্রাণের সখী, চারিদিকে লাভ আর লাভ। আমি কোনো লোকসানই দেখছি না রে মমো। মম নুসরাতের আজগুবি কথায় ভেঙচি কাটে। নুসরাতকে তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করে, আমার লাভ কি?
নুসরাত তেজি কণ্ঠে বলে, শোন মোমো, সম্পর্কের ক্ষেত্রে লাভ লোকসান দেখতে হয় না। আমি বড় বোন, যা বলবো তোর তাই করতে হবে, নইলে সম্পর্ক এখানেই শেষ। হঠাৎ সৈয়দ বাড়ির ভেতর থেকে বাহিরে আগমন ঘটল হেলাল সাহেবের। মমকে দাঁড়িয়ে থাকতে দেখে হাত তুলে ইশারা করলেন এদিকে আসার জন্য। মম হেলাল সাহেবের ইশারা দুপাশে না ভঙ্গিতে মাথা নাড়িয়ে প্রত্যাখ্যান করে। হাত উপরে তুলে দেখায় পরে আসবে। হেলাল সাহেব মমর কথা শুনতে চাইলেন না, হাত দিয়ে আবারও ইশারা করলেন আসার জন্য। মম দ্বিমত পোষণ করলো। অনীহা নিয়ে না করতে যাবে হেলাল সাহেব দৌড়ে এসে হাত চেপে ধরলেন মমর। গম্ভীর কণ্ঠে বললেন, চল। মম একটু ইতস্তত করলো, না যাবার জন্য ঠাই দাঁড়িয়ে রইল। হেলাল সাহেব নাছোড়বান্দা, মমকে ছাড়া তিনি যাবেন না, তাই টানাটানি শুরু করেন। আকস্মিক এমন কাজে মম অবাক হওয়ার সময় পেল না, তার আগেই হোঁচট খেলো। পিচঢালা রাস্তায় পড়ে যেতে নিবে নিজেকে কোনো রকম সামলে নিল। নুসরাত হেলাল সাহেবকে দেখতে ফোঁস করে উঠল। মমকে সৈয়দ বাড়ি নিয়ে যাওয়ার জন্য টানাটানি করতে দেখে হেলাল সাহেবের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ল নুসরাত। রীতিমতো তাহবা মেরে শিকারী বাঘের ন্যায় আঁকড়ে ধরল মমকে। দুজনের টানাটানিতে মম বাকশূন্য হয়ে গেল। হাঁ করে হতবাক নয়নে দুজনের দিকে চোখ বুলিয়ে নিয়ে ভ্যা করে কান্না জুড়ে দিল। আর তখনই সৈয়দ বাড়ির দরজার সামনে আগমন ঘটল মাহাদির। সে মাত্রই হসপিটাল থেকে ফিরেছে, বুকের কাছের কাপড় শুকিয়ে যাওয়া রক্তের দাগ। মামুর দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে সৈয়দ বাড়ির গেট ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে দুপাশে মাথা নাড়ায়। মৃদু কণ্ঠে নিজেকে নিজে বলে ওঠে, স্ট্রেঞ্জ, এই মেয়ে কি সারাদিন কান্না করে? চোখ দুটো উপরে তুলে বাড়ির ভেতর প্রবেশ করতে করতে শঙ্কায় দুপাশে মাথা নাড়ায়, নিজে নিজেকে প্রশ্ন করে, এই বাড়িতে কি সব অদ্ভুত পিশাচদের বসবাস? হয়তো কে জানে। তিনজনের একজন খেয়াল করেনি মাহাদি এসেছে। নুসরাত আর হেলাল সাহেব পুরো দমে দুজন দুজনকে চোখ দিয়ে শাসাচ্ছেন, কেউই পেছনে নেই চোখ দিয়ে শাসানোর বেলায়। মমর ভ্যা করে কান্না হেলাল সাহেবের কানে যেতে হাত কিছুটা শিথিল হয়ে আসে ওনার, কিন্তু নুসরাতের খামচে ধরা হাত শিথিল হয় না। সে কোনো দিকে না থেকে মমর হাত ধরে টান দিতে হেলাল সাহেবের হাতের তালু থেকে মমর হাত বের হয়ে আসলো ঢিলে হয়ে। এমন জোরালো টানে দুজনেই উল্টে গিয়ে পড়ল নাজমিন বেগমের অতি প্রিয় ছোট বাগান বিলাস গাছের উপর। নতুন চারা টানে কিছুদিন আগে রোপণ করেছিলেন নাজমিন বেগম। এটার এমন ধ্বংসাত্মক অবস্থা হতে নুসরাত ভয়ার্ত চোখে পেছনে তাকালো। শরীরের নিচে পড়ায় টব উপরে মম দুটোর পিষ্টনে যান বেরিয়ে এসে গলার কাছে আটকালো। টবের তীক্ষ্ণ খোঁচায় হাহাকার করে উঠতে মম লাফ মেরে উঠে দাঁড়ালো। মম তেমন একটা ব্যথা পায়নি, কিন্তু নুসরাতের মুখের অভিব্যক্তি দেখে বোঝা গেল হয়তো কোমরের একটা হাড্ডি ভেঙেছে, নয়তো মুচকেছে। মুখ খিচে সোজা হয়ে বসতে নিবে হেলাল সাহেব হাত বাড়িয়ে দিলেন উঠার জন্যে। নুসরাত হেলাল সাহেবের বাড়িয়ে দেওয়া হাত পুরোপুরি প্রত্যাখ্যান করলো, তেজি কণ্ঠে বলল, প্রয়োজন নেই। কথার ঝাঁজের সাথে ব্যথার প্রকাশ ঘটল। হেলাল সাহেব ভাব নিলেন সামান্য। নুসরাতকে ঠাট্টা করে বললেন, আচ্ছা। নুসরাত হেলাল সাহেবকে তাকে নিয়ে ঠাট্টা স্পষ্ট টের পেল। চোখ মুখ উল্টে ভেঙচি কাটলো। মম দুজনের মাঝখানে নীরব দর্শক হয়ে এ দুজনে একজন আরেকজনকে নিয়ে ঠাট্টা করা দেখলো। হেলাল সাহেব মমকে বললেন, চল মোমো, তোর বড় মামনিয়া চিকেন ফ্রাই করেছে। মম কিছু বলতে নিবে নুসরাত ধাক্কা মেরে গেটের ভেতর ঢুকিয়ে দিল তাকে। মম কি বলতে চায় তা শোনার প্রয়োজন বোধ করলো না, এটা দেখাও জরুরি মনে করলো না। বেচারি মেয়েটা বাঁচলো কি মরল, আখি যুগল প্রশস্ত করে চেঁচায়, কোথাও যাবো না মামা। হেলাল সাহেব হ্যাঁ বলে নুসরাতকে ভেঙচি কাটলেন। চোয়াল শক্ত করে কণ্ঠে রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে নুসরাতকে ঝাড়ি মেরে বললেন, তুই বললেই হলো। নুসরাত মুখ বাঁকায়, হেলাল সাহেবের কথা কপি করে। তারপর এক মুহূর্ত বিলম্ব না করে বলে ওঠে, হ্যাঁ আমি বললেই হলো। এখন আপনি আসতে পারেন মিস্টার হেলাল রজনী। হেলাল সাহেব নিজের নামের এত বড় অপমান সইতে পারলেন না। তার কত সুন্দর নামকে রজনীগন্ধা বানিয়ে দিল। হাত তুলে নুসরাতের মুখের সামনে রাখলেন, কাঠখোট্টা গলায় শাসালেন, চুপ, আমার নাম হেলাল আহমেদ, কোনো রজনীগন্ধা না। নুসরাত মুখের কাছে হাত রেখে বড় একটা হাই তুলে তর্জনী আঙ্গুল দিয়ে কান খোঁচায়, অতঃপর আবারও হাই তুলতে তুলতে অলসতা নিয়ে হেলাল সাহেবের কথার উত্তর দেয়, ওই তো একই হলো। একই না? হেলাল সাহেব চিৎকার করে উঠলেন। আকস্মিক চিৎকারে নুসরাত হুড়মুড় করে পেছনে সরে যায়, ঢোক গিলে নিজের ভয়ার্ত চেহারা লুকাতে চায়। তার আগে হেলাল সাহেব তর্জনী আঙ্গুল তুলে বলে ওঠেন, একদম বেয়াদবি করবি না, এরকম বেয়াদবি করলে তোকে বিয়ে করবেটা কে? নুসরাত হেলাল সাহেবের আঙ্গুল আলগোছে নামিয়ে দিল, ইশারায় দেখালো মুখের উপর আঙ্গুল তোলা সে একদম পছন্দ করে না, ঘৃণা করে। পরক্ষণে ঠোঁটে দুষ্টু হাসি বাহার খেলা করলো। গা দুলিয়ে সামান্য হেসে মাথায় ওড়না টেনে নেয়, লজ্জাপর ভঙ্গি করে নিজের দু হাত দিয়ে মুখ চেপে ধরে দুপাশে দুলতে দুলতে নিজের কথা দ্বারা বোমা ফেললো হেলাল সাহেবের মাথায়। ব্যঙ্গাত্মক গলায় ঠোঁটে হেলাল সাহেবের গা জ্বালানোর মতো হাসি ঝুলিয়ে রেখে মিনমিন করে আওড়ালো, কেন আপনার গাধা ছেলেটা করবে?
হিলাল সাহেব ছ্যাদ করে উঠলেন। নিজের ছেলের নামের পাশে গাধাটেক বসে যেতে দেখে নুসরাতকে সতর্ক করলেন। একদম আমার ছেলেকে গাধা বলবি না। নুসরাত হে হে করে হাসলো, যা হেলাল সাহেবের রাগের মাত্রা বাড়িয়ে দিল দ্বিগুণ। একটু আগে হেলাল সাহেব যেভাবে বলেছিলেন, আচ্ছা, নুসরাতও সেরকম টেনে টেনে ব্যঙ্গ করে আওড়ালো। আচ্ছা। নুসরাত আর হেলাল সাহেবের ঝগড়ার মধ্যে এসে ইশরাত উপস্থিত হলো। গেট ঠেলে বের হয়ে শক্ত কণ্ঠে নুসরাতকে বলল, এ কেমন অধূর্তপূর্ণ আচরণ তোর? নুসরাত অপার্থিব আদলে দুকাত উঁচায়, ঠোঁট উল্টে নিয়ে নিষ্পাপ মুখভঙ্গি করে ফিসফিসে কণ্ঠে বলে ওঠে, আমি কিছু করিনি। ইশরাত আচ্ছা বুঝেছি বলল। হেলাল সাহেবের দিকে এক পলক চেয়ে চোখ নিচে নামিয়ে নিল। নুসরাত ইশরাতের এরকম মাটির দিকে চোখ নামিয়ে নেওয়ার মানে বুঝলো না। ইশরাতের এমন আচরণ সে মোটেও বরদাস্ত করতে পারল না। এটা সাংঘাতিক খারাপ আচরণ হিসেবে নুসরাতের নিকট গণ্য হলো। মানুষের সাথে কথা বলবে চোখে চোখ রেখে সোজা দাঁড়িয়ে স্পষ্ট এভাবে চোখ নামি ভদ্র হওয়ার মানে কি নুসরাত বুঝে না। তাই ইশরাতের ভদ্রতায় পানি ঢেলে থুতনি চেপে ধরে হেলাল সাহেবের মুখোমুখি করে দিল। নিজেও বাপ চাচাদের ন্যায় কপালে গাঢ় ভাঁজ ফেলে বড় বড় অক্ষিপটে হেলাল সাহেবকে অবলোকন করলো। তার দৃষ্টি অবিচল। হেলাল সাহেবের দিক থেকে এক বিন্দু নড়চড় করলো না। শিকারী যেমন শিকারের থেকে চোখ সরায় না, নুসরাত তেমন করে চোখ সরালো না। নিজেকে শিকারী মনে করলো আর হেলাল সাহেবকে নিজের শিকার মনে করলো। হেলাল সাহেব নুসরাতের দৃষ্টি অবজ্ঞা করলেন। অসহ্যকর কণ্ঠে ক্ষীণ আওয়াজে বিড়বিড় করলেন, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ডুবিয়ে ছাড়বো তোকে। নুসরাত কান খাড়া করতে কানে আসে ঝাপসা কিছু শব্দ। নুসরাত কথাটা মাটিতে ফেলতে দিল না। আশেপাশে চোখ ঘুরিয়ে চিৎকার করে হেলাল সাহেবের কথার প্রতিউত্তর করলো, আমি কি ছেড়ে দেব নাকি? আমিও একজনকে ফেরাস নাইট্রোসে ডোবাবো। ইশরাত হতবাক নয়নে দুজনের দিকে চোখ বুলায় বাকশূন্য কণ্ঠে জিজ্ঞাসা করে, আপনি কি বাচ্চা বড় আব্বু? ওর সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছেন কেন? হেলাল সাহেব উপর নিচ মাথা নাড়ালেন, মুখ দিয়ে ক্ষীণ শব্দে উচ্চারণ করলেন, হ্যাঁ আমি বাচ্চা। নুসরাত চোখ মুখ উল্টে নেয় ব্যাঙের মতো। তেরছা কণ্ঠে হেলাল সাহেবকে স্পষ্ট তিরস্কার করে বলল, নাতি নাতিদের নিয়ে খেলার বয়সে নিজেকে বাচ্চা মনে করছেন? ময়ূরের পেখম কাক নিজের পেছনে লাগালেই কি কাক ময়ূর হতে পারে? হ্যাঁ, একদমই না। নুসরাতের স্পষ্ট তিরস্কারে জ্বলে উঠলেন হেলাল সাহেব। ক্ষিপ্র প্রায় এগিয়ে এসে নুসরাতকে ধরতে যাবে। নুসরাত উচ্চ শব্দে হেসে উঠল, সাথে ইশরাতও। গেটের কাছে দাঁড়িয়ে কান খাড়া করে হেলাল সাহেব আর নুসরাতের কথোপকথন শুনছিলেন নাসির সাহেব। নুসরাত আর ইশরাতের হাসির শব্দ শুনতেই এতক্ষণে চেপে রাখা হাসি ফুস করে বেরিয়ে আসলো তার। মেয়েদের সাথে তাল মিলিয়ে হু হা করে নাসির সাহেবও হেসে দিলেন। ইশরাত ঠোঁট টিপে হাসি আটকানোর চেষ্টা করলো, কিন্তু নুসরাতের বাজখায় হাসির আওয়াজ আর সাথে তার মুখভঙ্গি দেখে ইশরাত নিজের হাসি ধরে রাখতে পারল না। এক হাত দিয়ে ঠোঁট চেপে ধরে উল্টো পথে দৌড়ে নাসির মঞ্জিলের ভেতর প্রবেশ করলো। নাসির সাহেব নিজেও অস্বাভাবিক পরিবেশ ঠান্ডা করার জন্য আলগোছে কেটে পড়লেন। হেলাল সাহেব বাপ মেয়ে সবাইকে হাসতে দেখে মেকি রাগ মুখে ফুটিয়ে তোলার বৃথা চেষ্টা করলেন। ধূপধাপ পায়ে সৈয়দ বাড়ির দিকে যেতে যেতে শুভ্র মুখে ক্ষীণ হাসি ছটা ভেসে উঠল, যা খুবই সূক্ষ্ম। গভীরভাবে অনুধাবন না করলে বোঝা বড়ই মুশকিল। নিজাম শিকদার থমথমে মুখ নিয়ে বসে আছেন। কিছুক্ষণ আগে যা দেখেছেন তা এখনও তার নিকট ঘোলাটে। ওই বেয়াদব মেয়ে নিজের ভাইকে কিভাবে গুলি করলো? একবারও কি হাত কাঁপলো না এই মেয়ের? নিজাম শিকদার উঠে দাঁড়ালেন সৈয়দ বাড়িতে খবর পৌঁছানোর জন্য। এভাবে আর বসে থাকা সম্ভব না। এমনিতে অনেক দেরি হয়ে গেছে। বাচ্চা ছেলেটা কি বেঁচে আছে নাকি মরে পড়ে আছে তা এক আল্লাহ ভালো জানে। বাড়ি থেকে বের হওয়ার পথে ড্রয়িং রুমে দেখা হলো আরমানের সাথে, আর তৎক্ষণাৎ মেজাজ চটে গেল নিজাম শিকদারের। নিজের দিক পরিবর্তন করে ঝাড়ি মারতে বসে গেলেন আরমানকে। ঠোঁট কুচকে নিয়ে তিরস্কারের সহিত শুধালেন, কোথায় যাওয়া হচ্ছে শুনি? আরমান নিজাম শিকদারের কঠোর গলা শুনে থমকে দাঁড়ায়, ঘাড় কাত করে প্রশ্নের উত্তর দেয়, বাইরে। নিজাম শিকদারের চটে যাওয়া মেজাজ আরো বেশি চটে গেল। প্রশস্ত গলায় চেঁচিয়ে বললেন, বাইরে তো যাচ্ছ জানি, কেন যাচ্ছ সেটা জানতে চাইছি। আরমান গম্ভীর গলায় সরল মনে প্রশ্নের উত্তর দিল, বন্ধুর বউকে দেখতে। নিজাম শিকদার খিচে যাওয়া মেজাজে চিৎচির করে উঠলেন, ঠাট্টা করে বললেন, সারা জীবন কি দেখে যাবে মানুষের বউ? আমি বুড়ো যে মরে যাচ্ছি একটা নাত বইয়ের জন্য, তাতে কি তোমার কোনো খেয়াল আছে? আমার কথার কোনো মূল্য আছে তোমার কাছে? নাসিরের বড় মেয়ের দিকে একটু চোখ কান মন খোলা রাখতে, সেদিকে মন দিয়েছ? আরমান গম্ভীর গলায় বলল, জি রেখেছি। আর কিছু? নিজাম শিকদার হিংস্র পশুর ন্যায় থাবা মেরে কলার চেপে ধরলেন আরমানের। কানের কাছে নিজের মুখ নিয়ে ঠান্ডা কণ্ঠে বলে ওঠেন, মেয়েটাকে নিজের হবু স্ত্রীর চোখে দেখো। আরমান মাথা নাড়ালো। সে দেখবে মেয়েটাকে হবু স্ত্রীর চোখে। কথা বলতে ইচ্ছে হয় না তার, তারপরও এখান থেকে কাটতে হলে কথা বলা অত্যাবশ্যক। তাই মুখ দিয়ে কষ্ট করে দুটো শব্দ বের করে, আর কিছু না হলে আমি এবার যাই।
নিজাম শিকদার মাথা নাড়ালেন চলে যাওয়ার জন্য। উনি যে পা বাড়িয়েছিলেন সৈয়দ বাড়ির উদ্দেশ্যে একটা খবর দেওয়ার জন্য তা বেমালুম ভুলে গেলেন। সৌরভীকে সোফায় চুপচাপ বসে থাকতে দেখে জ্বালানোর জন্য একটু এগিয়ে এলেন, গায়ে গা লাগিয়ে গিয়ে বসলেন। সৌরভীর হঠাৎ তার দাদার গায়ে গা লাগিয়ে বসার কারণ খুঁজে পেল না। ঠোঁটে হাসি ঝুলে কিছু বলতে নিবে, নাকে এসে লাগলো বিচ্ছিরি গন্ধ, আর সেই গন্ধে তার পেটের ভেতরে শিরা উপশিরা গুলিয়ে উঠল। নাক চেপে ধরে নিজাম শিকদারের দিকে এক পলক চাইতে বুড়ো হাহা করে হেসে উঠলেন। হাসির সাথে বয়সের সাথে পড়ে যাওয়া দাঁতের জমি ভেসে উঠল। সৌরভী নাক চেপে ধরে বিরক্তি নিয়ে বলে ওঠে, ছি দাদা, বায়ু দূষণ করেছো, দূরে গিয়ে করো, আমার মুখের কাছে এসে করছো কেন? নিজাম শিকদার হাসি আটকে কোনো রকম হাস্যরস কণ্ঠে জিজ্ঞাসা করলেন, ঘ্রাণ কেমন? ঘ্রাণে তো ঘ্রাণান্দ্রিয় জুড়িয়ে গিয়েছে, তাই না? সৌরভী উঠে দাঁড়িয়ে পুরো ড্রয়িং রুমে এয়ার ফ্রেশনার স্প্রে করতে করতে আওড়ায়। ঘ্রাণ ইন্দ্রিয় জুড়াইনি, কিন্তু অনেক বেশি ব্রমের উদ্রেক হচ্ছে। সৌরভী রাগী কণ্ঠে হেসে উঠলেন। 80 ঊর্ধ্বে থাকা বুড়ো সৌরভীর মধ্যে নিজের স্ত্রী পেয়ারা বেগমের প্রতিচ্ছবি দেখলেন। সেদিকে নিষ্পলক দৃষ্টি স্থির রেখে ডুবে গেলেন পুরনো কিছু স্মৃতিতে। সেই স্মৃতিচারণ করার মধ্যে সৌরভী এসে চুটকি বাজালো নিজাম শিকদারের চোখের সামনে। তখনই কেঁপে উঠে তড়িৎ গতিতে চোখ ফিরালেন সৌরভীর দিকে। উদাসীন চেহারা নিয়ে ক্ষীণ হেসে সৌরভীর কাঁধে জড়িয়ে নিষ্প্রভ কণ্ঠে বললেন, তোর জন্মের পর আমি তোর নাম পেয়ারা বেগম রাখতে চাইছিলাম, কিন্তু তোর বাপ আমাকে তোর নাম পেয়ারা বেগম রাখতে দেয়নি। নিজাম শিকদারের কথায় ছেলের প্রতি কিছুটা রাগ প্রকাশ পেল। সৌরভী হাসতে হাসতে ঢলে পড়ল নিজাম শিকদারের পেটের উপর। কম্পিত অধৈর্যরা চেপে হাসি থামানোর চেষ্টা করতে লাগলো। অতঃপর নিরর্থক অভিমত পোষণ করে বলে উঠল, আল্লাহ বাঁচাইছে, আব্বু যদি সেই দিন দ্বিমত পোষণ না করতো তাহলে আজ আমার নাম পেয়ারা বেগম হতো। ভাবতেই কেমন গা গুলিয়ে যাচ্ছে দাদা, মানুষ আমার নাম নিয়ে হেসে লুটুপুটি খাচ্ছে। নিজাম শিকদার সৌরভীর এমন কথায় অসন্তোষ প্রকাশ করলেন। তার স্ত্রীর নামে কোথায় খারাপ আছে? পেয়ারা কত সুস্বাদু একটা ফল। ওনার স্ত্রী যেমন নামে মিষ্টি ছিলেন, দেখতেও ছিলেন মিষ্টি। নিজাম শিকদার সৌরভীর হাসাহাসি মুখ দেখে বেজায় চটে গেলেন। এই কথা সে কথা বলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে বড়সড় একটা গ্যাঞ্জাম লেগে গেল, যার কুফল হিসেবে একদম ভুলে গেলেন সেই বেলা নুসরাত যে আরশকে শুট করেছিল তা। পরে যখন মনে হলো কিছু একটা ভুলে গেছেন, তখন অনেকক্ষণ ভাবার পরও মনে হলো না আসলে কি ভুলে গেছেন। তাই নিয়েও আরেকবার সৌরভীর সাথে ঝগড়ায় লিপ্ত হলেন 80 ঊর্ধ্ব লোকটা। রেস্টুরেন্টের এক কোণে বসে আছেন হেলাল সাহেব। চোখ সরু করে তীক্ষ্ণ চোখ বুলাচ্ছেন দুজন সামনে বসা লোকের দিকে। তার বিজ্ঞ চোখগুলো সরু দৃষ্টির তোপে পড়ে সামনে বসা দুজন একটু বিভ্রান্তিতে পড়ে গেল। কিছুটা ভয় পেল লোকটাকে চোখের মনি এমন সরু সরু করে তাকানো দেখে। দুজন নড়ে চড়ে বসলো। কালো বাকেট হ্যাটটা টেনে ঠিক করে নিল। দুজনাই নিজেদের ভালো ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করলো। একটা কথা আছে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। তাই প্রথম দেখায় নিজেদের যথাসাধ্য ভালো দেখানোর চেষ্টা দুজন ব্যস্ত হলো। টাকার বান্ডিলের একটা খাম দুজনের দিকে এগিয়ে দিয়ে ইশারা করলেন বিপরীত সিটের দিকে। দুজন হেলাল সাহেবের দৃষ্টি অনুসরণ করে একবার চোখ বুলিয়ে নিল বিপরীত দিকের সিটে, যেখানে একটা মেয়ে কুর্তি পরে বসে আছে। গলা কাকারি দিয়ে হেলাল সাহেব দৃষ্টি আকর্ষণ করলেন সামনে বসা দুজনের। ফিসফিস কণ্ঠে সামনে বসা দুজনের উদ্দেশ্যে আদেশ দিলেন, ওই মেয়ের সব তথ্য আমার চাই। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কি কি করে ওই মেয়ের A to Z সব খবর চাই, বুঝেছো? কার্টুনের মতো মুখাবিশিষ্ট দুজন উপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। হেলাল সাহেব ফিসফিস করে আবারও দুজনকে বললেন, ভালো করে কাজ শেষ করলে বোনাস পাবে, আর বাকি টাকা কাজ শেষে পাবে। এর মধ্যে কুর্তি পরা মেয়েটা উঠে দাঁড়ালো। সেটা আর চোখে দেখতেই নিজের মুখ কাট দিয়ে ঢেকে ফেললেন। এক এক করে দুটো মেয়ে পাশ কাটালো তাদের। সামনে বসা লোক দুটো উকি দিল মেয়েটাকে ভালো করে দেখার আশা। হেলাল সাহেবের উদ্দেশ্যে বলল, স্যার কোন মেয়ে? আসলে এখানে তো দেখেছি দুইটাই মেয়ে। হেলাল সাহেব হাতের ইশারায় দেখলেন। ওই যে ওই মেয়ে দেখতে পাচ্ছ? দুজনের একজনও কিছুই বুঝলো না আসলে হেলাল সাহেব কোন মেয়েকে দেখাচ্ছেন। তবুও চোখাচোখি করে মিথ্যা বলল, জি জি দেখেছি। হেলাল সাহেব বিরক্তি নিয়ে শুধালেন, তাহলে বসে আছো কেন? যাও মেয়েটাকে ফলো করো। দুজনে উঠে দাঁড়িয়ে চোখে সানগ্লাস লাগিয়ে নিয়ে একসাথে বলে উঠে, যা আদেশ করবেন স্যার। ইয়েস স্যার। নাহিয়ান আবরার পূর্বের সাথে নুসরাতের আবারও দেখা হলো হসপিটালের করিডোরে। নুসরাত না দেখার মতো করে উপরের দিকে তাকিয়ে চুপচাপ পাশ কাটাতে চাইলো। তার আগেই ব্যাটা এসে রাস্তা আটকে দাঁড়ালো। নুসরাত বিরক্ত হলো ব্যাটার উপর প্রচুর। চোখ তুলে তাকিয়ে বাজ পাখির ন্যায় চেয়ে রইল। হাত নিষ্পিস করে উঠলো কয়েকটা লাগানোর জন্য। এক হাত দিয়ে চেপে ধরলো আরেক হাত। নাহিয়ান আবরারকে পাশ দিয়ে কেটে পড়তে চাইলে তার আগেই নাহিয়ান জিজ্ঞাসা করলো, কোনো সমস্যা মিস?
নুসরাত নাহিয়ানের কথার উত্তর দিল না। না চেনার ভান করে ভিড় ঠেলে যাওয়ার মতো করে পাশ কাটাতে কাটাতে বলে, হোয়াট দ্য ফাক, একটু দেখি তো। নাহিয়ানকে ওখানে দাঁড় করে রেখে নুসরাত কেটে পড়ল তড়িৎ গতিতে। নুসরাত পালিয়ে যেতে নাহিয়ানের ঠোঁটে ফুটে উঠল অদৃশ্য হাসির রেখা। নিজের ক্লিন শেপ থুতনিতে হাত বুলিয়ে বিড়বিড় করে আওড়ালো। ইন্টারেস্টিং। তৌফ পিছন থেকে চিমটি কাটলো লেভিনকে। ফিসফিস করে জিজ্ঞাসা করলো, ভাই এরকম ইন্টারেস্টিং বলে ভিড় করে কেন? উনি কি আর কোনো মহিলা পায়নি? এই ভেটাদের মতো চলাফেরা করে মহিলাকে দেখে তার কিভাবে ইন্টারেস্টিং লাগে? লেভিন ঠোঁটে হাত রেখে চুপ দেখায়। তৌফ চোখে মুখে কৌতূহল এনে আবারও ফিসফিস করে জিজ্ঞাসা করে, মাঙ্গের নাতি, তুই আমার শুধু চুপ থাকতেই কস, একটা কথা বলবার দেস না। দিব নাকি খাস বাংলা একখান গাড়ি? লেভিন ঠোঁট বাঁকিয়ে হেসে নাহিয়ানের পেছন পেছন চলে গেল। তৌফ লেভিনের পেছনে যেতে যেতে মৃদু কণ্ঠে নিজের সাথে কথা বলে, ওই মহিলার কাছে ভাত পায় না, আবার দেখলেই বলে ইন্টারেস্টিং। আমগোর সাথে ভাবলন ভাই, আবার ভদ্র মহিলার সামনে গেলে একদম ভালো না দান শিশু হয়ে যান। তবুও ভদ্র মহিলার কাছ থেকে এক রত্তি পাত্তা পান না। আমগোর সাথে এরকম ভাবনা নিয়ে ভদ্র মহিলার সাথে নিলেই তো পারেন ভাই। ভাবওয়ালা বেড়া মানুষ, বেড়া মানুষের এত ভাব থাকা ভালো লক্ষণ না। তৌফ পেছন থেকে কতগুলো গালি খরচ করে সবার উদ্দেশ্যে। নাহিয়ান তৌফ বলে গলা ফাটিয়ে চিৎকার করতে এক দৌড়ে তার পাশে ঘেঁষে এসে দাঁড়ায়। মিনমিনে কণ্ঠে বলে ওঠে, জি ভাই। তৌফকে কিছুটা ইশারা করতে তৌফ অন্যদিকে চলে যায়। লেভিনের সাথে কিছু রাজনৈতিক পরামর্শ করতে করতে সামনের দিকে পা বাড়ায়। নাহিয়ান সবাইকে নিয়ে করিডোর পার করে হসপিটালের বাইরে চলে যেতে দেয়ালের পেছন থেকে চুপি চুপি বেরিয়ে আসলো নুসরাত। বিরক্তি ঝরে ঝরে পড়ছে তার মুখ দিয়ে। নিজেকে নিজে প্রশ্ন করলো, সব মাথা মোটারা কি তার পেছনেই পড়ে? সেই চিন্তা বাড়িতে বসে আরাম করবে বলে তুলে রাখলো নুসরাত। এখন ইরহামের জন্য অপেক্ষা করাটা জরুরি। করিডোরে ইরহামের অপেক্ষায় যখন এপাশ ওপাশ করছিল তখন দুজন লোককে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখলো। সে ওদের দিকে তাকাতেই দুজন উল্টে ফিরে কথা বলতে লাগলো। নুসরাত নিজ মনে বিড়বিড় করলো, গাধার দল। হঠাৎ কোনো পূর্ববার্তা ছাড়াই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। নিকষ কালো ধরণীকে আলোকিত করে বিদ্যুৎ ঝলকে উঠল। নুসরাত নিজের অভিব্যক্তি নির্লিপ্ত রেখে মেলি তীক্ষ্ণ চোখজোড়া নিক্ষেপ করে অদূর পানে। পেছন থেকে কারো হেঁটে আসার শব্দ শুনে কান খাড়া করে। পিছনে ফিরে কে এসেছে দেখার আগে ব্ল্যাকবেরির মিষ্টি ঘ্রাণ নাক চিরে ভিতরে প্রবেশ করে। সামনের দেয়ালে নিজের পিছনে বৃহদাকার প্রতিবিম্ব দেখতে পায়। স্থির দাঁড়িয়ে সরু চোখে দেখতে থাকে সেই প্রতিবিম্বকে। দেয়ালে থাকা পুরুষালীর প্রতিবিম্ব ধীরে ধীরে নিচু হয়ে আসে তার দিকে। যতক্ষণে টনক নড়ে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নির্দিষ্ট দূরে সরে যাওয়ার আগে পুরুষালীর শক্ত বুকের কাছে পিঠ ঠেকে তার। বলিষ্ঠ একাত গলা পেঁচিয়ে ধরে কানের কাছে হিসিয়ে আওড়ায়, এগেন আই এম ব্যাক মিসেস আরশ। হেলাল সাহেব নুসরাতের সাথে ঝগড়া করা শেষ করে এসে সেই ড্রয়িং রুমে বসেছেন। এখনো পর্যন্ত সেখান থেকে নড়েননি। সুফি খাতুন দু একবার এসে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু আশানুরূপ জুৎসই কোনো উত্তর পাননি বলে বর্তমানে হেলাল সাহেবের আশেপাশে তাকে আর দেখা যাচ্ছে না। হেলাল সাহেবের শুভ্র মুখ গম্ভীর বটে। ওই ছোট মাছের মতো দেখতে মেয়েটা তার ছেলের মতো সুঠাম দেহি পুরুষকে কিভাবে গাধা বলতে পারে? আরশের নখের যোগ্য কি ওই মেয়ে? তার ছেলের সাথে ওই মেয়ের তুলনা দেওয়াই তো ভুল। হেলাল সাহেব নিজের অতর্কিত চিন্তার ভেতর মনে পড়ল আজ পুরোটা দিন প্রায় কেটে গেলেও আরশের দেখা সে পায়নি। কপালে ভাঁজের মোটা আস্তরণ পড়ল। চিন্তিত চোখ আশেপাশে ঘোরালেন অতি আদরের ছেলেকে দেখার আশায়। অতি প্রিয় মুখটা না দেখতে পেয়ে বিরক্তি ফুটে ওঠে শরীরের প্রতিটি শিরায় শিরায়। তার বিরক্তি আরও বাড়িয়ে দিয়ে জাইন গম্ভীর কণ্ঠে সালাম দিয়ে ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে চলে যায় বাড়ির বাহিরে। জাইনের তৎপর গতিতে যাওয়া দেখে হেলাল সাহেবের চশমার আড়ালে থাকা চোখগুলো ছোট ছোট হয়ে গেল। ছেলের কাছ থেকে সালাম ছাড়া কোনো প্রকার হাই হ্যালো না পেয়ে একটু অসন্তোষ হলেন। চেহারায় তা স্পষ্ট ভেসে উঠল। পুরুষালী কুচকে যাওয়া চামড়া আর একটু কুচকে গেল। নাক উপরে তুলে হেলাল সাহেব ভেঙচি কাটলেন। জাইনকে পেছন থেকে জোর গলায় স্ত্রীকে ডেকে উঠলেন, লিপি, ও লিপি। লিপি বেগম মৃদুস্বরে উত্তর দিলেন, জি আসছি। স্ত্রীর নিকট থেকে উত্তর পেলেও সেটা নিজের পছন্দসই না হওয়ায় রেগে গেলেন হেলাল সাহেব। এই মুহূর্তে তার দ্বারা অপেক্ষা করা সম্ভব না। তাই আবারও চিৎকার করে গর্জে ওঠার মতো লিপি বলে ডেকে উঠলেন। লিপি বেগম তড়িঘড়ি করে বের হয়ে আসলেন কিচেন থেকে। ওড়নার কোণে হাত মুছলেন, কপালের ঘাম ওড়না দিয়ে ঘষে মুছে নিলেন। স্বামীর দিকে চোখ পাকিয়ে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আপনার? চিৎকার করে এলাকা শোনাচ্ছেন কেন? হেলাল সাহেব খিচে যাওয়া মেজাজে বললেন, বেশ করেছি, চিৎকার করেছি। তোমাকে এই নিয়ে 7 বার ডাকলাম, কোনো হানা উত্তর করলে না কেন? লিপি বেগম শুধরে দিয়ে স্বামীকে বললেন, 7 বার নয় 2 বার ডেকেছে। হেলাল সাহেব তার উত্তর দেওয়ার প্রয়োজন করলেন না। তর্জন গর্জন করে কঠিন আওয়াজে স্ত্রীর নিকট জানতে চাইলেন,
আরস কোথায়? লিপি বেগম দ্বিধা দ্বন্দ্বে ভুগলেন। সত্যি তো আজ সারাদিনে একবারও আরশের দেখা পাননি লিপি বেগম। মৃদু কণ্ঠে অনিশ্চয়তা নিয়ে জানালেন, হয়তো এখানে আশেপাশে আছে। হেলাল সাহেব স্ত্রীকে কিছুক্ষণ রাগী চোখে লক্ষ্য করলেন, তাতে দাঁত চেপে কিরমিরিয়ে জিজ্ঞাসা করলেন, হয়তো কি? ছেলের খোঁজ রাখো না কেমন মা তুমি? লিপি বেগম নিজেও রেগে গেলেন, পাল্টা প্রশ্নের বাণ ছুড়ে মারলেন, আপনি কেন জানেন না আরস কোথায়? আপনি কেমন বাবা? দুজন দুজনের দিকে কিয়ৎকাল তাকিয়ে থেকে নীরব চোখে শুধু যুদ্ধ চালালেন। লিপি বেগম হেলাল সাহেবকে ড্রয়িং রুমে একা ফেলে রেখে কিচেনে যেতে যেতে মুখ থুবড়ে ভেঙচি কেটে গেলেন। হেলাল সাহেব বিড়বিড়িয়ে আওড়ালেন, মহিলার অবস্থা দেখো, স্বামীকে মুখে মুখছে কিভাবে, বেয়াদব। সন্ধ্যা হয়ে এসেছে, বৃষ্টি শুরু হয়েছে অনেকক্ষণ। নিকোষ কালো অন্ধকারে ডুবেছে ধরণী। বৃষ্টির হঠাৎ আগমনে একটু বিভ্রান্ত বটে মাহাদি। একটু আগে সে হসপিটাল থেকে ফিরে এসেছে সৈয়দ বাড়িতে। ডাক্তার নিশ্চিত করেছেন যে আরশ এখন বিপদের বাইরে, কিন্তু হসপিটাল থেকে আসার পথে যা দেখলো তা দেখে সে নিজেই বিপদের ভিতর ঢুকে গেছে। এই বাড়ির সব মানুষ কি এরকম অদ্ভুত? মাহাদির মনে প্রশ্ন জাগলো। একজন কাদা শুয়ে গড়াগড়ি খায়, তো অন্যজন দিনে দুপুরে ঝগড়া করে। ধূপধাপ পায়ে সিঁড়ি বেয়ে যখন নামছিল তখন এসব চিন্তা করছিল সে। হঠাৎ গলা খাকারি দেওয়ার শব্দে তার ধ্যান ফিরে আসে গভীর চিন্তা থেকে। চোখ তুলে সামনে তাকায়, চোখাচোখি হয় হেলাল সাহেবের সাথে। মৃদু শব্দে সালাম করে। সালামের জবাব হেলাল সাহেব ফিরিয়ে দেন। হাত তুলে ইশারা করেন তার দিকে আসার জন্য। মাহাদির কপালে ভাঁজ ফেলে এগিয়ে যায় হেলাল সাহেবের দিকে। চিন্তার উদ্ভব ঘটে আকস্মিক। হেলাল সাহেব তাকে কেন ডাকছেন? নিজের গম্ভীর মুখখানা আরো একটু গম্ভীর হয়ে ওঠে। চোখে মুখে বিরক্তি এঁটে যায় নিমিষে। একটা কাজে যাবে তার মধ্যেও বাধা। ভ্রুযুগল কিঞ্চিত কুচকে হেলাল সাহেবের সামনে সোফায় বসে প্রশ্নাতীত গলায় জিজ্ঞাসা করে, কেন প্রয়োজন আঙ্কেল? হেলাল সাহেব নিজে সরু চোখ দিয়ে উপর থেকে নিচে মাহাদিকে অবলোকন করেন। বোঝার চেষ্টা করেন কোনো ঘাপলা আছে কিনা এই ছেলের মধ্যে। বন্ধুর ছেলে হলে কি পার পেয়ে যাবে তার সন্দেহের হাত থেকে? একদম না। এই হেলাল কারোর সাথে না ইনসাফি করে না। মাহাদির ভেতর কোনো ঘাপলা না পেয়ে নড়ে চড়ে বসে আবারও চিন্তা করতে লাগলেন। সকাল পেরিয়ে সন্ধ্যা প্রায়। আরশের দেখা নেই কেন? আজ একেবারের জন্য আরশকে দেখেননি তিনি। লিপি বেগমকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি প্রত্যাশা অনুযায়ী কোনো কথার উত্তর দিতে পারেন না। তাই স্ত্রীর উপর সমরূপে বিরক্ত হেলাল সাহেব মাহাদির দিকে চোখ বুলিয়ে নিয়ে তীক্ষ্ণতার সহিত জানতে চাইলেন, তুমি এখানে? তাহলে আরস কোথায়? মাহাদির গম্ভীর মুখ আরো একটু গম্ভীর হয়ে ওঠে আরশের কথা জিজ্ঞাসা করায়। দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে। ভেতরে ভেতরে মিথ্যা বলার জন্য সব কথা গুছিয়ে নেয়। মুখে স্বাভাবিকতা ফিরিয়ে নিয়ে এসে পুরুষালী পুরু ঠোঁট নাড়িয়ে জানায়, জি, আরশ আমাদের এক বন্ধুর সাথে আছে। হেলাল সাহেব পর মুহূর্তে প্রশ্ন করেন, তাহলে তুমি এখানে কেন? মাহাদি ঠোঁট কামড়ে ধরে অপ্রস্তুত হাসি। বুদ্ধিদীপ্ত পুরুষালী চোখ জোড়া আশেপাশে ঘুরিয়ে বলে ওঠে, জি, বাসা থেকে স্ন্যাক্স নিতে এসেছি। হেলাল সাহেব তীক্ষ্ণ চোখ দিয়ে মাহাদির দুহাত পরিদর্শন করেন, তারপর ভ্রুযুগল কুঞ্চিত করে জিজ্ঞাসা করেন, কোথায় স্ন্যাক্স? তোমার হাত তো খালি। মাহাদি থতমত খেয়ে যায়, ইতস্তত কণ্ঠে বলে ওঠে, জি। হেলাল সাহেব মাহাদিকে শুধরে দিয়ে বলে ওঠেন, জি না, আমি জিজ্ঞেস করেছি হাত খালি কেন? স্ন্যাক্স নিতে তো এসেছো। প্রশ্নটা জিজ্ঞাসা করে আবারও চোখ শুরু করে মাহাদির দিকে স্থির দৃষ্টিতে চেয়ে থাকেন হেলাল সাহেব। হেলাল সাহেবের জেরার মুখে পড়ে মাহাদি বোকার মতো হেসে পরিবেশ স্বাভাবিক করতে চায়। ফিকে হয়ে যাওয়া কণ্ঠে বলে, তাই তো। মনে মনে মিথ্যা কাহিনী সাজায়। আসল কথা বললে এই বাড়ি আর ওই বাড়িতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, এটা মাহাদি নিশ্চিত। তাই বিশ্বযুদ্ধ আটকাতে নিজের মুখ আটকে নেয়। ধীর মনোবল নিয়ে মিথ্যা কথা বলে। আরশ গ্রোসারি শপে? হেলাল সাহেব শুধালেন, গ্রোসারি শপে ওর কি কাজ? মাহাদি ঝটপট উঠে দাঁড়ায়। হেলাল সাহেবকে আরেকটা প্রশ্নে সুযোগ না দেওয়ার জন্য উল্টো পায়ে মেন দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, আসলে আঙ্কেল আরশও কার্ড নেয়নি, আর আমিও আবার আমাদের ওই বন্ধুও কার্ড আনেনি। কিন্তু জিনিস না কিনে কিছু খাবার গ্রোসারি শপে দাঁড়িয়ে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। তাই আরশ আর আমাদের ওই বন্ধুকে ওখানে আটকে রেখেছে, আর আমাকে এখানে কার্ড নেওয়ার জন্য পাঠিয়েছে। মাহাদি তাড়াতাড়ি করে এই বিপদে সামনে থেকে পালাতে যাবে হেলাল সাহেব গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কখন আসবে তোমার এটা তো বলে যাও। মাহাদি দরজা দিয়ে বেরিয়ে যেতে যেতে গলার আওয়াজ বাড়িয়ে বলল, সপ্তাহে 10 দিন পর ফিরে আসবো আমরা আমাদের ওই ফ্রেন্ডের বাসায় কয়েকদিন থাকবো। কিছু প্রজেক্ট নিয়ে আলোচনা করবে আরশ ওখানে। মাহাদি যান গলার কাছে নিয়ে পালিয়ে গেল। নাক কুচকে সৈয়দ বাড়ির ফটকে দাঁড়িয়ে ভৎসনা জানায় হেলাল সাহেবকে, একটা মানুষ এত প্রশ্ন করতে পারে কিভাবে? বিরক্তিকর। নুসরাত সন্ধ্যা বেলা পড়ে পড়ে ঘুম দিচ্ছিল।
কিন্তু ভয়ঙ্কর এরকম এক বাস্তব স্বপ্ন দেখে তার বন্ধ হওয়া চোখগুলো তড়িৎ গতিতে খুলে গেল। চোখ খোলার পর সবকিছুই ঝাপসা ঝাপসা মনে করতে হলো। আরুষকে হয়তো দেখেছে স্বপ্নে, কিন্তু কি বলছিল আরুষ? কানের কাছে ফিসফিস করে কিছু একটা তো বলছিল, কি সেটা নুসরাত মনে করতে পারল না। যে স্বপ্নগুলো বাস্তবিক হয় সেই স্বপ্নগুলোই মনে রাখা একটু কষ্টকর হয়। নুসরাত হাল ছেড়ে দিল না, চাপ দিতে থাকলো নিজের মস্তিষ্কের প্রতিটা নিউরনে, যাতে আরুষের বলা কথাটা তার মনে পড়ে যায়। হঠাৎ আজ সন্ধ্যাবেলায় ঘুমানোর জন্য নুসরাতের শরীরটা একটু অলসতা গেড়ে বসেছে, তাই বিছানায় আবারও হাত পা ছুঁড়ে শুয়ে পড়ল। ঘুমের ভাব এখনো না কাটায় চোখ বন্ধ করে নিতেই স্বপ্নের দেখা কিছু মনে পড়ল। আরুষের বলা কথাগুলো সাইরেনের মতো কানের কাছে শব্দ হলো। চোখ খিচে নিতে আবারও আরুষের বলিষ্ঠ হাত জোড়া নিজের গলার কাছে ভাসল। নিজের উপর বিরক্ত হলো, এত বাস্তবিক একটা স্বপ্ন দেখে সে কি করে ভুলে গেল। নিজে নিজের চুলগুলো খামচে ধরে বিছানার প্রান্তে ঝুলে রইল। স্বপ্নকে স্বপ্ন ভেবে ভুলে যেতে চাইল, কিন্তু বারবার সেটা মাথায় চড়ে বসলো। অধিক চেষ্টার পরেও নিজের মনের ভেতর থেকে স্বপ্নের রেশ কাটাতে পারল না। বিরক্ত ভঙ্গিতে হাত বাড়িয়ে সাইড টেবিল থেকে এসি রিমোট হাতে নিয়ে এসির পাওয়ার বাড়িয়ে দিল। শরীর ঘেমে গেছে, সেটা ঢের ভালো অনুভব করতে পারছে। নিজে ওভারসাইজড হ্যালো কিটির টি শার্ট টেনে পেটের উপর তুলে ফেলল। এর মধ্যে ইশরাত এসে রুমে প্রবেশ করলো। ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? শরীর এমন ঘেমে আছে কেন? নুসরাত মৃদু কণ্ঠে ইশরাতকে বলল, বাস্তবিক স্বপ্ন দেখেছি। ইশরাত এগিয়ে এসে বিছানায় বসতে বসতে জিজ্ঞাসা করে। কি স্বপ্ন দেখছিস? নুসরাত এক পেশে ভ্রু বাঁকিয়ে বিতৃষ্ণা নিয়ে জানায়, একজনকে দেখেছি, মুখ দেখিনি কিন্তু অনুভব করেছি। ইশরাত শান্ত কথায় এবার কিছুটা বিরক্তির খুঁজে পাওয়া যায়। হিসিয়ে বলে ওঠে, সেটাই তো জানতে চেয়েছি, কাকে অনুভব করছিস? নুসরাত ভ্রুক্ষেপহীন ভাবে শোয়া থেকে উঠে বসতে বসতে নির্লিপ্ত গলায় জবাব দেয়, আরশ ভাইকে। ইশরাত কথা বলতে যায়, নুসরাত কেটে দেয়, মৃদু কণ্ঠে বলে ওঠে, অন্য বিষয়ে কথা বলি। ইশরাত আর ঘাটায় না, শান্ত গলায় জিজ্ঞাসা করে, ডাক্তার কি বলেছে? কোমরে হাড়ে ফ্র্যাকচার হয়েছে কিনা এক্সরে করে দেখে নিতে। এখন শুধু ব্যথানাশক ঔষধ দিয়েছে। ইশরাত শুধায়, তাহলে কি আগামীকাল তুই হসপিটালে যাবি আবার? নুসরাত উদাসীন কণ্ঠে জানায়, না, 2-3 দিন পর যাব। এর মধ্যে কমে গেলে তো আর যাব না। নুসরাত সেই কথা শেষ করে উদ্গ্রীব কণ্ঠে ইশরাতকে বলে ওঠে, জানিস আজ কি হয়েছে? নুসরাতের কথা ইশরাত নড়ে চড়ে বসে, চোখে মুখে কৌতূহল নিয়ে নুসরাতের মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। উঠে দাঁড়িয়ে নিজের কাবার্ড খুলে আমুল ডার্ক চকলেট বের করতে করতে বলে, বালের নেতার সাথে দেখা হয়েছে হসপিটালের করিডোরে। বালের নেতা মানে ব্রাহ্মণবাড়িয়ার ওই নেতা? নুসরাত মাথা নাড়ায় উপর নিজ, বিরক্তিতে পূর্ণ কণ্ঠে বলে ওঠে, এত বিরক্তিকর মানুষ কিভাবে হতে পারে? যেখানে দেখে সেখানে এসে গায়ে পড়ে কথা বলতে চলে আসে। তুই নেতা মানুষ, তুই হবি মুডি না, তুই হলি মহিলাদের সাথে কথা বলার জন্য উদ্গ্রীব। এটা কি যায় ভবিষ্যৎ নেতার সাথে বল? ইশরাত নুসরাতের কথায় সুর মিলিয়ে বলে, না। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাই। ওই বাটা মাথা মোটাকে। নাহিয়ানের কথা বলতে বলতে নুসরাত মুখের ভাবভঙ্গি বারবার পরিবর্তন করলো। ইশরাত ঠোঁট চেপে হেসে উঠল আকস্মিক। ঠাট্টা সুরে নুসরাতকে অপ্রস্তুত করার জন্য বলে ওঠে, মেবি হি হ্যাজ ফিলিং ইন লাভ উইথ ইউ। ইশরাতের কথায় নুসরাত সামান্য কয়েক সেকেন্ডের জন্য চোখ বড় বড় করে নিল। পর মুহূর্তে দুই বোন দুজনের দিকে তাকিয়ে থেকে রুম কাঁপিয়ে হেসে উঠল। নুসরাত নিজের মুখ হাত দিয়ে চেপে ধরে বলে উঠল, ভাই, মানুষ আমার মধ্যে কি দেখে প্রেমে পড়বে তুই বল? ইশরাত হাত বাড়িয়ে নুসরাতের খোপা বাঁধা অগোছালো চুলগুলো আরো বেশি অগোছালো করে দিল। মিষ্টি রিনরিনে কণ্ঠে আওড়ালো, এই মায়াবী চেহারা দেখে। নুসরাত হেসে উড়িয়ে দিল ইশরাতের কথা, মাছি তাড়ানোর ভঙ্গিতে দুহাত দুপাশে নাড়ালো। রুমের পরিবেশ আরো কিছুক্ষণের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল। আর তখনই জাহিনের পুরুষালী হাস্কি গলার আওয়াজ দোতলার ইশরাতের কানে স্পষ্ট ভেসে আসলো। নুসরাত ইশরাতের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে মিচকে শয়তানের মতো হাসলো। ওড়না ছাড়া দৌড় দেয় সিঁড়ির দিকে। জাহিন কেন এসেছে তা জানার জন্য, কিন্তু পর মুহূর্তে ইশরাতকে অবাক করে দিয়ে আবারও ফিরে আসে উল্টো পায়ে হন্তদন্তে। আশেপাশে চোখ বুলিয়ে নিজের ওড়না খুঁজে কাঙ্ক্ষিত জিনিস চোখের সামনে কোথাও খুঁজে না পেয়ে এলোমেলো কণ্ঠে গালি দিয়ে উঠে, কচু, প্রয়োজনের সময় কোনো কিছুই হাতের কাছে পাই না। দূর। ইশরাতের গায়ে ওড়না দেখার পর নুসরাতের শিকারী দৃষ্টি সেদিকে চলে যায়। মেয়েটা কিছু বুঝে ওঠার আগে ঝড়ের গতিতে এসে উড়ন্ত গতিতে ইশরাতের গায়ের উপর থেকে জর্জেট ওড়না টেনে নিয়ে আবারও দৌড় দেয় নুসরাত। কাঠের দরজার সাথে পায়ের আঙ্গুল লেগে আঘাত লাগে। একবার নিজের দৌড়ের গতি থামিয়ে পা চেপে ধরে আর্তনাদ করে ওঠে। তারপর ইশরাতের দৃষ্টিসীমার বাহিরে উড়ে চলে যায়। ড্রয়িং রুমে নাসির সাহেব বসে আছেন। নুসরাত তাড়াহুড়ো করে গিয়ে সোফায় বসতে বসতে জাইনের উদ্দেশ্যে সালাম ঠুকে, সালাম ভাইয়া। জাইন নিজেও গম্ভীর কণ্ঠে নুসরাতের সালামের উত্তর দেয়। ওয়ালাইকুম সালাম। নুসরাত নাসির সাহেবের পাশে বসে সেন্টার টেবিলে রাখা আঙ্গুরের উপর হামলে পড়ে। পিরিচ থেকে এক মুঠো আঙ্গুর তুলে মুখে একসাথে ঢুকিয়ে জিজ্ঞাসা করে,
কি মনে করে এখানে ভাইয়া? জাইন নুসরাতের দিকে তাকিয়ে হাসে, আলগোছে পকেট থেকে ব্ল্যাক কার্ড বের করে ইশারা করে সেদিকে। সেটা দেখতে নুসরাতের ঠোঁটে হাসি ফুটে ওঠে আপনা আপনি। ঠোঁট চোখা করে তীক্ষ্ণ চোখ বুলায় আমেরিকান এক্সপ্রেসোর দিকে। আর কোনো প্রশ্ন করে না সে। জাইন এবার সূক্ষ্ম কণ্ঠে জিজ্ঞাসা করলো, মনে হচ্ছে উড়ে এসেছো। নুসরাত কাচের পিরিচে প্রেস্টির টুকরো তুলে নিতে যাবে। জাইন মৃদু কণ্ঠে বলে ওঠে, প্রয়োজন নেই এটা। নুসরাত ভ্রুকুচকে তাকায়, নিজের পেস্ট্রির দিকে ইশারা করে দাঁত কেলিয়ে হেসে উত্তর দেয়, আপনাকে লজ্জা দেওয়া উচিত নয়। তারপরেও বলবো ভাইয়া, এটা আপনাকে দিচ্ছে এটাকে। আম, এটা আমি নিজের জন্য নিয়েছি। যদি খেতে চান তাহলে নিজে কষ্ট করে প্লেটে তুলে নিন। জাইন নুসরাতের সূক্ষ্ম অবমাননা আলগোছে ঢোক গিলে নেয়। নাসির সাহেবের দিকে তাকাতে নাসির সাহেব গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, তুমি শুধু রেজিস্ট্রি করতে চাও? জাইন হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ালো। নাসির সাহেব পকেট থেকে চশমা বের করে কপালে ভাঁজ ফেলে ফু দিয়ে গ্লাস পরিষ্কার করে নেন। নুসরাত নিজেও প্যান্টের পকেট থেকে নিজের চশমা বের করে ফু দিয়ে পরে নেয়। বাপে ভ্রুযুগল কুচকে একসাথে জাইনের দিকে উপর নিচ তাকান নাসির সাহেব গম্ভীর কণ্ঠে আবারও বললেন, দেখো, আমি একজন বাবা। আমার মেয়েকে যদি কেউ বলে ছেলে একাই এসে হাত চাইতেই আমি আমার মেয়ের হাত দিয়ে দিয়েছি তার হাতে, সমাজের কোনো মূল্যায়ন করলাম না, তখন আমি কি উত্তর দেব? আমার মেয়ের দিকে আঙ্গুল উঠবে বিদেশি ছেলেকে জাদু করে বিয়ে করেছে। জাইন সরি বলে প্রথমে ক্ষমা চেয়ে নিল নাসির সাহেবের কথা কাটার জন্য। নিজের রাশভারী গলায় বলে ওঠে, যেখানে আমাদের বিয়ে আগে হয়ে গিয়েছে সেখানে মানুষ কি বললো আমি তাতে পরোয়া করি না। নুসরাত চুপচাপ এক পা সোফার উপর তুলে বসে রইল। দোতলার বারান্দায় ততক্ষণে ইশরাতও এসে দাঁড়িয়েছে। রেলিংয়ে হাত চেপে উকি দিল জাইনকে পরিষ্কার দেখার আশায়। তখনই আবারও নাসির সাহেব বললেন, সেটা তুমি বললে হবে না বাবা, সমাজ বলতে তো কিছু আছেই। তোমাদের বিয়েটা সমাজের কাছে এখনো স্বীকৃতি পায়নি। আমাদের ফ্যামিলির ভেতর কি হয়েছে এখনো আমাদের কাছে অনেক আত্মীয় জানে না। আর সেখানে যাই হোক, তুমি বললে আমি সমাজের পড়ুয়া করি না, কিন্তু আমাদের পড়ুয়া করতে হবে। আমি এই সমাজে বসবাস করি, আর এই সমাজ আমার মেয়ের দিকে আঙ্গুল তুলুক সেটা আমি একদম চাই না। আমার মেয়ে ফেলনা নয় যে মানুষ তার দিকে আঙ্গুল তুলবে। আমি এখনো বেঁচে আছি জাইন, আর আমি বেঁচে থাকতে আমার মেয়েদের উপর আঙ্গুল তোলার সাহস আমি কাউকে দিব না। জাইন এবার গম্ভীর কণ্ঠে জানতে চাইল, আপনি এখন কি চাচ্ছেন আমার কাছে মেজো আব্বু? জাইন এবার গম্ভীর কণ্ঠে জানতে চাইল। নাসির সাহেব পানি পান করলেন। এক নিঃশ্বাসে কথা বলায় হাঁপিয়ে উঠেছেন তিনি। শব্দ করে শ্বাস ফেলে অনুভূতিহীন কণ্ঠে জানালেন, নাথিং, অনেক বেশি কিছু না। সমাজের চোখে তোমাদের বিয়েটা বৈধ করতে চাইছি। তুমি বড় ভাইকে বড় ভাবিকে এখানে নিয়ে আসো। একটা সাধারণ অ্যারেঞ্জ ম্যারেজ যেভাবে হয় সেভাবে তোমরা সবাই এসে ইসরাতকে দেখবে, তারপর তার হাত আমার কাছে চাইবে। আমি তোমাকে পরিদর্শন করব এবং এটা নিশ্চিত করব যে আমার মেয়ের উপযোগী জীবন সঙ্গিনী তুমি। তারপর তোমাদের আবারও প্রথম থেকে বিয়ে হবে, কারণ মেয়েদের বিয়ের বিষয়ে অনেক শখ থাকে। আমি মনে করি আমার মায়েরও আছে, তাই তার এই শখ আমি অপূর্ণ রেখে বিয়ে দিতে চাই না। বুঝেছো আমি কি বলেছি? জাইন নির্দ্বিধায় উত্তর দিল, জি। আর কিছু মেজো আব্বু? নাসির সাহেব দুপাশে মাথা নাড়ালেন। জাইন উঠে দাঁড়ালো, সালাম জানিয়ে দরজার দিকে বের হয়ে যাবে। নিজের দিকে কারোর প্রবল দৃষ্টি অনুভব হলো। ঘাড় কাত করে তরাক করে পেছনে তাকাতে চুপচাপ মলিন মুখে দোতলায় দাঁড়িয়ে থাকা ইশরাতের সাথে চোখাচোখি হলো। জাইন আজ ইশরাতের পানে চেয়ে হাসলো না। গম্ভীর মুখ করে স্থির দৃষ্টি কিছুক্ষণ তাক করে রাখলো শুভ্র মেয়েলি মুখে। ঠোঁট নাড়িয়ে কিছু একটা বিড়বিড় করতে করতে দ্রুত পায়ে নাসির মঞ্জিল পরিত্যাগ করলো। সৈয়দ বাড়ির ড্রয়িং রুমে মাথায় হাত রেখে এখনো বসে আছেন হেলাল সাহেব। চোখে মুখে কিছুটা উদ্বিগ্ন ভাব ফুটে আছে। কপালে হাত চেপে রেখে যখন কিছু চিন্তা করছিলেন তখন নাকে এসে লাগলো পুরুষালী আতরের ঘ্রাণ। লেবু পাতার সুগন্ধিতে পুরো ড্রয়িং রুম মোমো করে উঠল। নিজের নিকট গন্ধটা তীব্র করে পেতেই হেলাল সাহেব কপাল থেকে হাত সরিয়ে চোখ খুলে জাইনের দিকে তাকালেন। সোজা হয়ে বসতে বসতে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? এ বাড়ি থেকে এসেই পণ্ডিতদের মতো মুখ ফুলিয়ে বসে আছো কেন? তোমাকে ভয়ঙ্কর লাগছে। হেলাল সাহেবের কথায় জাইন রিয়াক্ট করলো না। জাইনকে নড়তে না দেখে বিভ্রান্ত হলেন সামান্য হেলাল সাহেব। ঠোঁট থেকে রসিকতা সরিয়ে সিরিয়াস ভঙ্গিতে জানতে চাইলেন, কি হয়েছে? গুরুতর কোনো সমস্যা? জি, সমস্যা তো বটেই। আমার চিন্তাটা তো আপনাকে নিয়ে। জাইন নিরেট কণ্ঠে কথাটা শেষ করে। জাইনের কণ্ঠে কোনো শ্লেষ খুঁজে পেলেন না হেলাল সাহেব, তাই উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আমাকে নিয়ে কিরকম চিন্তা? জাইন নিজের গলা নিচু করে নিল। ফিসফিস করে হেলাল সাহেবের উদ্দেশ্যে বলল,
আব্বু আমার সত্যি আপনার জন্য কষ্ট হচ্ছে। মানুষ আপনাকে রাস্তায় দেখলে ছি বলবে। হেলাল সাহেব আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কেন? প্রশ্ন এটা না সেটা বলুন। ইসরাতের খোঁজ খবর নেওয়া শেষ? না, এখনো শুরু করিনি, কিন্তু হেলাল সাহেব এর কথাটা কেটে দিল জাহিন। ফিসফিস করে সতর্ক আওয়াজে বলে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ইসরাতের সম্বন্ধ নিয়ে যান, না হলে মানুষ আপনাকে ছি বলবে। সেটা তো বলবে। কেন সে বলবে? জাহিন দাঁতে দাঁত চেপে গম্ভীর গলায় বলল, সবাই জেনে গেছে ইসরাতের সাথে আমার বিবাহের কথা। তাতে কি? আরে আব্বু, আপনি এখনো বুঝতে পারছেন না? মানুষ খারাপ বলবে না? আপনার ছেলের বউ নিজের বাপের বাসায় এখনো থাকে, আর তার খরচও তার বাবা বহন করে। জাহিনের কথার সাথে মানুষের ছি দিবে কেন তার যুক্তিযুক্ত কারণ খুঁজে পেলেন না। জাহিন বলল, আব্বু, এখনো সময় আছে। মেজো আব্বু কিছু কথা মানুষের কাছে ছড়ানোর আগেই তুমি গিয়ে ধুমধাম করে ইসরাতকে তুলে নিয়ে আসো। এতে তোমার সম্মান আরো বেড়ে যাবে, বুঝেছেন? সেই তো রেজিস্ট্রি করে নিয়ে আসবো, তাহলে এর আগে ধুমধাম করে তুলে নিলে কেমন হয়? আপনার জয়ধ্বনি মানুষের মুখে মুখে থাকবে। হেলাল সাহেব গভীর চিন্তায় চলে যেতে জাহিন ঠোঁট কামড়ে হেসে দিল। সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না, দন্ত কপাটির মধ্যে বিলীন হয়ে গেল। হেলাল সাহেব উপর নিচ মাথা নাড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললেন, তাহলে এখন যত তাড়াতাড়ি সম্ভব ইসরাতের বিষয়ে খোঁজ নিতে হবে। জাহিন, আমরা একটা কাজ করি, আগামী বুধবার বিয়ের জন্য হাত চাইতে চলে যাই, কি বলো তুমি? জাহিন হ্যাঁ ভঙ্গিতে উপর নিচ মাথা নাড়ালো। হেলাল সাহেব গভীর চিন্তায় লিপ্ত হলেন। চিন্তা শেষে চোখ তুলে জাহিনের উদ্দেশ্যে বললেন, আমাকে একটা ওয়াদা করতে হবে। জাহিন শুধালো, কি বিষয়ে? হেলাল সাহেব নির্লিপ্ত কণ্ঠে বললেন, আমার কথার মধ্যে তুমি কোনো কথা বলতে পারবে না, ওয়াদা করো। জাহিন পুরুষালী ঠোঁট জোড়া নাড়িয়ে শক্ত কণ্ঠে আওড়ায়, ওয়াদা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।